সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের আজকের আয়োজনটা হচ্ছে আর্লি চাইল্ডহুড পর্যায়ে লাইফ স্কিলস নিয়ে জীবনের যে দক্ষতা। তো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো প্রফেসর নাজমুল হক স্যারের সাথে। এবং স্যার আমাদের ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ঢাকা ইউনিভার্সিটি, এই ইনস্টিটিউটের আমাদের স্যার প্রফেসর। এবং স্যার টিচার্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের একজন ফাউন্ডার। সো স্যারকে আমাদের পাওয়াটা হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় এ কারণেই যে এই প্রশ্নের উত্তরগুলো আর্লি চাইল্ডহুড নিয়ে যত ধরনের বিষয়গুলো আছে, এই বিষয়গুলো স্যারের চাইতে ভালো আমি যতদূর মন করি আর কেউ দিতে পারবেন না। তো আসলে স্যার যেটা হচ্ছে যে আমাদের অভিভাবকরা প্রায় এই কথাটা বলে, মানে এটা নিয়ে চিন্তা করেন যে আসলে কিভাবে একটা শিশুকে তৈরি করতে হবে বা কিভাবে তারা তাদের সন্তানকে তৈরি করবে বা কিভাবে প্রত্যেকটা সময়ের সাথে অ্যাবিলিটি গুলো নিয়ে আসবে, তৈরি করবে। তো এটা তারা সাময়িকভাবে চিন্তা করে, বাট কিছু কিছু জিনিস আছে স্যার, যেটা হচ্ছে যে ভবিষ্যতের জন্য, যে সামনের একটা লং টার্ম তারা হয়তো হয়তো আমরা অনেক অভিভাবকই দেখতে পাই না, বাট ওটা ভবিষ্যতের জন্য 8-10 বছর পরে দেখা যাচ্ছে যে ওটা কাজে লাগবে। তো ওই জায়গাগুলোই আসলে অভিভাবকদের জন্য বোঝাটা খুব দরকার, যে আসলে একটা বড় গ্যাপে গিয়ে কি হবে, তার জন্য শৈশবে কি প্রস্তুতি। তো স্যার, আমাদের বিষয়টাই যেহেতু আজকে লাইফ স্কিলস ইন আর্লি চাইল্ডহুড নিয়ে, তো আপনি এ বিষয়ে যদি স্যার আপনার পার্সপেক্টিভটা আমাদের সাথে শেয়ার করেন। জি স্যার। আসলে লাইফ স্কিলসটা হচ্ছে এক ধরনের মেন্টাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, বৌদ্ধিক বিকাশ। এটা লাইফ স্কিলস এর অনেকগুলো দক্ষতা আছে। আমি একটুখানি একটু সময় নেই, কয়েকটা সেকেন্ড, এটা পাওয়ার পয়েন্টটা আমি বের করে নেই। আমি একটুখানি জাস্ট একটুখানি আমি বের করার করতেছি। ওইটা না, আমি আমার প্রেজেন্টেশনটা হচ্ছে ইসের, আমি কি পাওয়ার পয়েন্টে যাব? স্লাইড প্রেজেন্টেশন যাব? জি স্যার, ডেফিনেটলি। যাই, শেয়ার স্ক্রিন, স্ক্রিন শেয়ার ইজ দেখা যাচ্ছে এটা? না স্যার। আসছে আসার তো কথা। আমি তো শেয়ার স্ক্রিন দিয়েছিলাম। আচ্ছা, দেখি আরেকবার ট্রাই করছি। তাহলে আমি লাইভ স্কিলস এখনো আসে নাই না? না স্যার। স্যার এটা খুব সম্ভবত, আচ্ছা স্যার, এখন কি আসছে? হ্যাঁ স্যার, এখন আসছে। লাইভ স্কিলস, আচ্ছা আমি প্রেজেন্টেশন মোডে দিয়ে দিই, কেমন? তাহলে বুঝতে পারছি। জি স্যার। যেটা নিয়ে কথা হচ্ছিল যে লাইফ স্কিলস অফ ইয়াং চিলড্রেন, শিশুরা কিন্তু এমনি এমনি করে অনেক কিছু শিখে ফেলে। তাদেরকে শেখাবার জন্য আমাদের কোনো কোচিং সেন্টার লাগে না, বা আলাদাভাবে তাকে টিউটরিং করতে হয় না, স্কিল শেখাতে হয় না। কারণ একটা দক্ষতা হচ্ছে কি, আমাদের হিউম্যান বিইং না শুধু, অল কাইন্ডস অফ অ্যানিমাল, যত অ্যানিমাল আছে ওয়ার্ল্ডের মধ্যে, সবগুলোই শেখার প্রক্রিয়াটা হচ্ছে দেখে এবং শেখে, শুনে এবং শেখে। তা দেখে শুনে ধরে এগুলোর মাধ্যমে শেখার একটা ক্ষমতা আছে। কারণ ব্রেনের একটা ক্যাপাসিটি হচ্ছে, ব্রেনের মধ্যে কতগুলো মিরর নিউরন থাকে। ওই মিরর নিউরন গুলোর ফাংশনই হচ্ছে, যেটা সে দেখে সেটা জাস্ট মিররিং করে, সেরকম। তো আমাদের স্কিলস গুলো, আমরা সব স্কিলই শিখে ফেলি। যেটা কাজে লাগে সেটাও শিখি, যে স্কিলটা কাজে লাগে না, যে দক্ষতাটা কাজে লাগে না, সেটাও কিন্তু আমরা শিখে ফেলি। সুতরাং এই শেখার প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে বাছাই করতে হয় যে কোন দক্ষতাগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজন। তো প্যারেন্টসদের মধ্যে একটা অবস্থা হচ্ছে, প্যারেন্টসরা মনে করে যে তার বাচ্চা হওয়ার মানেই হচ্ছে সে সবগুলি ভালো জিনিস শিখবে, পড়াশোনা করবে এবং জীবনে প্রতিষ্ঠিত হবে। কিন্তু একটা জিনিস তারা প্যারেন্টসরা ভুলে যায়, যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক দক্ষতার ভিতর দিয়ে যেতে হয়, যেগুলো স্কুল বা আমরা প্যারেন্টসরা সাধারণত তাদের শেখাই না। যদি সেগুলো শেখাতে পারতাম, তাহলে তারা জীবনে দক্ষতাটা অনেক বেশি ভালোভাবে সফলকাম হতে পারতো তাদের এখানে। যেমন খেলাধুলা, বাচ্চাদের খেলার ব্যাপারে যেন প্যারেন্টসদের একটা অ্যালার্জি থাকে।
প্যারেন্টসরা মনে করে যে পড়াশোনা ছাড়া এদের আর কিছু করণীয় নাই। কিন্তু এটা তারা বোঝে না যে খেলা হচ্ছে জীবনের সকল দক্ষতার মা বলতে পারি আমি। যে, যে বাচ্চাটি সব ধরনের খেলার ভিতর দিয়ে যায় ছোটবেলায়, তারা জীবনে যেখানেই যাক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আ আ যেটাই হোক, আর্মি যেটাই হোক, তাদের কিন্তু সফলতাটা অনেক বেশি হয়। কিন্তু যদি তাদের খেলার জন্য আমরা সময় না দেই, যদি মনে করি যে তার হচ্ছে এবিসি ছাড়া আর কিছু তার দরকার নাই, জীবনে এ প্লাস বি প্লাস পেতে হবে, তাহলে এটা তাদের একটা ক্ষতি হয়ে যায়। তা লাইফ স্কিল হচ্ছে লাইফে বাঁচার জন্য, লাইফে সারভাইভ করার জন্য, লাইফকে সাকসেসফুল করার জন্য যে সমস্ত স্কিলস বা দক্ষতাগুলো আমাদের প্রয়োজন, সেটাই হচ্ছে লাইফ স্কিলস। যেমন এখানে আছে, আমি আমার প্রেজেন্টেশনটা ইংরেজিতে করেছি আমি। আমার মনে হয় যে আমি বাংলা করে দিব। অনেকের জন্য হয়তো অসুবিধা হতে পারে। আমি বাংলা এক্সপ্লেইন করে দেব। লাইফ স্কিল ইজ দ্য এবিলিটি অফ শোয়িং পজিটিভ বিহেভিয়ার। যে সমস্ত পজিটিভ দক্ষতাগুলো সেগুলো সে করতে পারছে কিনা সেটা হলো দরকার। And that enables the child to deal effectively with the demands and changes of the challenges of the everyday life. আমাদের জীবনে অনেক কিছু চাহিদা আছে, তাই না? অনেক চ্যালেঞ্জেস আছে। যেমন ছোটবেলায় থেকে আমার চ্যালেঞ্জ হচ্ছে আমাকে খেতে হবে। তো খেতে গিয়ে দেখা যাচ্ছে যে মায়েরা তাদেরকে ওই যে ক্যান ফুড খাওয়ায় সবসময়। তো ক্যান ফুড খেতে, খেতে বাচ্চার টেস্ট ডেভেলপ করে যায় ক্যান ফুডের প্রতি। তখন আর সে ঝাল খেতে পারে না, সবজি খেতে পারে না, মাছ-মাংস খেতে পারে না। এই যে অবস্থাগুলো তৈরি হয়, এটা কিন্তু মায়েরা তৈরি করতেছে। পরে কান্নাকাটি করে, আমার বাচ্চা কিছু খায় না, এটা খায় না, ওটা খায় না, এরকম জিনিস। কিন্তু এটা মায়ের সৃষ্টি। মা যদি ছোটবেলা থেকে তাকে সবকিছু খাওয়াতো এবং সবকিছুর ভিতর দিয়ে তাকে নিত, পজিটিভ, নেগেটিভ সব এক্সপেরিয়েন্স তাকে দিত। ঝাল, ঠান্ডা, মিষ্টি, গরম সবকিছু দিত। তাইলে বাচ্চার এই সমস্যাটা হয় না। তো এইরকম হচ্ছে, এগুলি হচ্ছে লাইফ স্কিলস খাওয়ার ব্যাপারে। হাঁটা চলার ব্যাপারে দৌড়াদৌড়ি করা, ছোটাছুটি করা, ব্যথা পাওয়া, এটাও কিন্তু একটা দক্ষতা জীবনের। এই যে ছোটখাটো ব্যথা সে পাচ্ছে, এই ব্যথাগুলো তাকে শিখতে সাহায্য করে। সেজন্য লাইফ স্কিলস হচ্ছে জীবনের চাহিদা বা ডিমান্ডটাকে মিট করার জন্য যেগুলো পজিটিভ স্কিলস, সেগুলোই তার লাইফ স্কিলস এর জন্য প্রয়োজন। আর টিচার্স মানে এখানে প্যারেন্টস হতে পারে, একজন টিচার, আলাদা টিচার হতে পারে। টিচার সামটাইমস ডেসক্রাইব দিস স্কিলস অ্যাজ লার্নিং টু লার্ন দ্য স্কিলস। কোন স্কিলস শেখার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে লার্নিং টু লার্ন, হুইচ ক্যান বি ডেভেলপড থ্রু ইনটেনশনাল ডেইলি অ্যাক্টিভিটিস। আমাদের এই দক্ষতাগুলো দৈনন্দিন কাজের ভিতর দিয়েই তাকে শিখে যেতে হয় এবং সবগুলোই যে ইনস্ট্রাকশনাল হবে তা না। কিছু, কিছু বিহেভিয়ারাল হয়, কিছু, কিছু ট্রায়াল এন্ড এরর এর ভিতর দিয়ে যায় সেগুলো। এবং আমাদের এই শেখার জন্য ইউনেস্কো ৪ টা পিলারের কথা বলেছে। লার্নিং টু নো, কোন কিছু জানা, অনেক কিছু। এটা হচ্ছে আমাদের জ্ঞানীয় বিষয়। যেমন স্কুলে লেখাপড়া করছি আমরা, স্কুলে কেন যাই? কিছু শিখার জন্য যাই। সুতরাং এটা হচ্ছে লার্নিং টু নো। লার্নিং টু বি, কিছু অর্জন করতে হবে। রিলেটস টু দি সেলফ ম্যানেজমেন্ট, লাইফ স্কিলস রিলেটেড টু সেলফ অ্যাওয়ারনেস, সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স, সেলফ কোপিং স্কিলস, এই জিনিসগুলো আমার লার্নিং টু বি, এগুলো অর্জন করতে হয় সেই জন্য। সেলফ ম্যানেজমেন্ট স্কিল অনেক বাচ্চার থাকে না। যে এতই বেশি চঞ্চল, এতই বেশি দুষ্টু যে তারা কোনো কথাই শুনতে চায় না। সেই অবস্থায় তাদের সেলফ ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট এডুকেশনটা দিতে হয় ছোটবেলা থেকেই। কেমন? তাদের নিজেদের সম্পর্কে ধারণা সৃষ্টি করা, সেগুলো সে শুনে, অন্যের প্রশংসা শুনে সে বুঝতে পারে। কিন্তু কোনো সময় দেখা যায় বাবা-মা তাকে সবসময় হেনস্থা করে, বকাঝকা করে, "তুমি পারো না।" তুলনা করে আরেকজনের সঙ্গে, যেটা সবচাইতে ক্ষতিকর, মারাত্মক ড্যামেজ সৃষ্টি করে যখন আপনি আপনার বাচ্চাকে আরেকটা বাচ্চার সঙ্গে তুলনা করেন যে, "দেখো ও পারে, তুমি পারো না।" যখনই এই কথাটা আমি তাকে কানে ঢুকিয়ে দিলাম যে, "তুমি পারো না, ও পারে", তখন কিন্তু তার একটা স্কিল তৈরি হলো যে, "আমি তো পারি না।" সুতরাং ওই শুরু হয়ে গেল তার "আমি পারি না।" তার সেলফ এস্টিম লো হয়ে যায়, তার সেলফ কনফিডেন্স কমে যায়। সে আর কোপ করতে চেষ্টা করে না। সো দ্যাটস ওয়াই দ্য কোপিং স্কিলস, আয়ত্ত করতে পারার যে দক্ষতা, সেগুলো শুনে, দেখে এবং করে। করতে গিয়ে সে ভুল করতে পারে। ভুল করলেও কিন্তু আমরা তাকে প্রেজ করতে পারি। "তুমি তো চেষ্টা করেছো, সুন্দর। নেক্সট টাইম তুমি পারবে।" দ্যাট ইস দ্য স্কিল আরকি। তাহলে সে পারে। 3rd স্কিলটা হচ্ছে লার্নিং টু লিভ টুগেদার, অন্যের সাথে বসবাস করার জন্য। যে সোশ্যাল স্কিলস। অনেক বাচ্চার সোশ্যাল স্কিলস থাকে না। কারণ মা তাকে অন্য বাচ্চার সাথে মিশার সুযোগ করে দেয় না। তাকে স্কুলে খেলতে সুযোগ দেয় না। ফলে অন্যদের থেকে তাকে আলাদা করে রাখে। হয়তো পরিবারে একটিই সন্তান, আর কোনো বাচ্চা নেই। বাবা-মা সময় দিতে পারে না। ফলে সে কিন্তু সোশ্যালাইজেশন এর কাজগুলো করতে পারে না। তার কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করে না। নেগোসিয়েশন স্কিলস। নেগোসিয়েশনস হচ্ছে যে অন্যের সঙ্গে আদান-প্রদান করার জন্য যে দক্ষতাগুলো লাগে, হ্যাঁ? বোঝাপড়া করতে হয়, এটাকে বলা হয় নেগোসিয়েশন স্কিলস। রিফিউজাল স্কিলস খুব গুরুত্বপূর্ণ বিষয়। রিফিউজ করতে পারা, নো বলা, হ্যাঁ? লার্নিং টু সে নো, এটা অনেক মানুষ পারে না বলতে। যারা নো বলতে পারে না তারা সারা জীবন সাফার করে।
অ্যাসার্টিভনেস স্কিল, কোনো কিছু অ্যাসার্ট করা, ইন্টারপার্সোনাল স্কিলস, কোঅপারেশন স্কিলস, এমপ্যাথি স্কিলস, এগুলি সবই লার্নিং টু লিভ টুগেদার। আর হচ্ছে লার্নিং টু ডু। It refers to human functional capabilities of life, body health, and control over one's own environment. এগুলো হচ্ছে আমার লার্নিং টু ডু। ইউনেস্কো আমাদেরকে এই রুলটা দিয়েছে, যে এই রুলটা আমরা 4টা পিলার বলা হয়ে থাকে এডুকেশনের। এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে এই 4টা পিলারই থাকা দরকার। কিছু জানা, কিছু করতে চেষ্টা করা, অন্যের সঙ্গে মিশে জীবনযাপন করতে শেখা, এবং কিছু লার্নিং টু ডু, কিছু করে দেখানো নিজের প্রয়োজনের জন্য। এই 4 পিলার্স গুলোই হচ্ছে আমাদের বেসিক স্কিলস। এই বেসিক স্কিলস গুলোকে আরো সিম্পলিফাই করে স্লাইডের মধ্যে আপনাদের দেখাচ্ছি জিনিসটা। দ্য লাইফ স্কিলস, কিছুটা আজকে আমাদের আলোচনা করতে হবে। লাইফ স্কিলস হচ্ছে প্রবলেম সলভিং। আমি শুধু নামগুলো বলে যাচ্ছি, এগুলো পরে আলোচনা করব। সমস্যার সমাধান করতে পারা, ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নিতে পারা, ক্রিটিক্যাল থিঙ্কিং, জটিল বিষয় চিন্তা করতে পারা, ক্রিয়েটিভ থিঙ্কিং, সৃজনশীল চিন্তা করতে পারা, কমিউনিকেশন স্কিলস, যোগাযোগ করতে পারা, সেলফ অ্যাওয়ারনেস, নিজের সম্পর্কে সচেতন হওয়া, স্ট্রেস ম্যানেজমেন্ট, নিজের যে মানসিক চাপ বুঝতে পাওয়া, এমপ্যাথি, এটা হলো সমবেদনা এবং একটা সহমর্মিতা, এটাকে বলা হয় এমপ্যাথি। একটা হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপস। সবগুলোই হচ্ছে লাইফ স্কিলস। শুধু লাইফ স্কিলস এই নয় যে আগুন নিয়ে খেলবে না, এটা নয়। শুধু লাইফ স্কিলস এটা নয় যে কি করে গাছে চড়তে হবে, সাঁতার দিতে হবে, গাড়ি চালাতে হবে। এগুলি যেমন লাইফ স্কিলস, এই বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বললাম, সবগুলি লাইফ স্কিলস এগুলোর ভিতরে চলে আসতেছে। অতএব সবগুলো স্কিলসই আমার শিশুকে ছোটবেলা থেকে তার বয়স উপযোগী করে বিষয়গুলো তাকে শেখাতে হবে। সমস্ত ইম্পর্টেন্ট লাইফ স্কিলস আছে, সেটা হচ্ছে ফোকাস অ্যান্ড সেলফ কন্ট্রোল, অর্থাৎ কোনো বিষয়ে মনোযোগ দেওয়া এবং নিজেকে নিয়ন্ত্রণ করা। যেমন খাবার আসছে আমার সামনে, এখন আমি আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি যতই পছন্দ করি না কেন, আমি মানুষের সামনে অভদ্র আচরণ করে তুলে খাবো না, এরকম। এটা হচ্ছে সেলফ কন্ট্রোল। পার্সপেক্টিভ, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারার মতন একটা দক্ষতা। আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা কার্যকর করতে পারা, কমিউনিকেশন, যোগাযোগ করতে পারা, সঠিকভাবে কথা বলা, দক্ষতা, সেই জিনিসগুলো। মেকিং কানেকশনস, জিনিসের সাথে সংযোগ করতে পারা, যে এটা করলে এটা হবে। ছুরি ধরবো না, কেন ধরবো না? কারণ ছুরি ধার, ওটা দিয়ে হাত কেটে যেতে পারে। দিস ইজ মেকিং কানেকশনস। যেমন এই আগুন নিয়ে খেলা উচিত না, তাহলে আগুন লেগে যেতে পারে। এইরকম কতগুলো জিনিস। আমি কোন জায়গা থেকে লাভ দিব, কোন জায়গা থেকে দেব না, এগুলো মেকিং কানেকশনস এর বিষয়বস্তু। ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এর অ্যাবিলিটি আমাদের বাচ্চাদের আমরা একদমই দিই না। কারণ মা সবসময় তাকে কাজ করে দেয়, তাকে খাইয়ে দেয়, পড়িয়ে দেয়, সমস্ত কিছু করে দেয়। এই যে এত কিছু করে দিচ্ছে, করে দেওয়ার কারণে কিন্তু বাচ্চা খুব শান্তিতেই আছে। সে ভাবে যে আমার কিছু চিন্তা করার দরকার নাই, সবই তো অটোমেটিক্যালি আসবে। এবং সে তখন ওই ক্রিটিক্যাল অ্যাবিলিটি গুলো চিন্তা করা বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সমস্যা বা চ্যালেঞ্জ ফেস করার জন্য সে কখনোই ওগুলোতে যেতে চায় না। ফলে তার ক্রিটিক্যালি সে মানে ডুমড হতে শুরু করে আস্তে আস্তে। মানে পরীক্ষার পড়াশোনাও কিন্তু এখন কোচিং সেন্টারে থেকে তৈরি করে আসা যায়, এবং সব নোট বাজারে কিনতে পাওয়া যায়। তা আমি কেন চিন্তা করব, কেন কষ্ট করব? আমি সবকিছু উত্তর রেডি, অ্যান্সার্স গুলো পেয়ে যখন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি, তখন বাবা মা তালি দেয়, বাহ আমার বাচ্চা এত ভালো করেছে। কিন্তু তারা এটা ভাবে না যে আজকে সে যে ভালো করেছে, যখন সে প্রকৃত অর্থেই কর্ম স্থলে যাবে, তার জীবন দক্ষতার মধ্যে প্রবেশ করবে, তখন তো সেখানে কোনো কোচিং সেন্টার নাই। যখন সে চাকরিতে জয়েন করবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, তখন তো কোনো কোচিং সেন্টার নাই। তো তখন কি করবে সে? বিকজ তার এই অ্যাবিলিটি তো হয় নাই। সে তো ক্রিটিক্যালি একটা জিনিস চিন্তা করতে পারে না। বহু এক্সাম্পলস আমি দিতে পারবো এরকম, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অনেক সমস্যায় পড়েছে, কিন্তু তারা সমাধান খুঁজে পায় না। তখন আবার আরেকজনের কাছে গিয়ে তাকে সাহায্য চাইতে হয়, বিকজ তার সেই স্কিলই তৈরি হয় নাই। এই জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং এর সুযোগ দিতে হয় বাচ্চাদেরকে। ফেলিওরের যে একটা মানে বেদনা, সেটা যেন সে ফিল করে এবং আবার ফার্দার চেষ্টা করে। সেই জন্য ছোটবেলায় আমরা পড়তাম, একটা শব্দ ছিল, বাক্য ছিল যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তার মানে আমি এটা বলছি না যে সবাইকে ফেল করতে হবে, তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হবে, কঠিন বিষয়ের মধ্যে তাকে ফেলতে হবে, যেখান থেকে সে উতরাতে পারে সেরকম। টেকিং অন চ্যালেঞ্জেস নিতে হতে পারে, চ্যালেঞ্জ নিতে হবে। সেলফ ডাইরেক্টেড এনগেজড লার্নিং, নিজের থেকে সে উদ্যোগ নিয়ে কিছু শিখবে, সেটাই হচ্ছে। আমরা এখন দেখি যে বাচ্চারা, স্টুডেন্টরা অনেক ভালো ভালো পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, এখন সে ইউনিভার্সিটিতে আসছে। ইউনিভার্সিটিতে এসে যখন তাকে কোনো কঠিন প্রবলেম বাছাই করতে বলা হয়, যেমন অনেকে রিসার্চ করতে চায়, তাকে এখন যদি বলা হয় তুমি কি নিয়ে রিসার্চ করবে, সে বলতে পারে না। সে বলে স্যার আপনি বলে দেন, ম্যাডাম আপনি বলে দেন। তার মানে হচ্ছে তার কিন্তু এই সেলফ ডাইরেক্টেড অ্যাবিলিটি তৈরি হয় নাই, নিজে থেকে চুজ করতে পারার ক্ষমতা তার তৈরি হয় নাই।
এই জিনিসগুলো। সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখি তাহলে শুধু পড়ে যাচ্ছে এটা না। ফোকাস এন্ড সেলফ কন্ট্রোলটা কি জিনিস? চিলড্রেন সাকসিড অন রুটিন অ্যান্ড হ্যাবিটস। সে যদি কোনো কাজ রুটিন ওয়াইজ করে, অভ্যাসের মধ্যে চলে যায়, তাহলে সেখান থেকে তার একটা সাফল্য চলে আসে, যেটা তাকে মানে ক্রিয়েট এ ফিলিং অফ সিকিউরিটি, বাট অলসো হেল্প দেম টু লার্ন সেলফ কন্ট্রোল অ্যান্ড ফোকাস, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি। টক উইথ ইয়োর চাইল্ড অ্যাবাউট হোয়াট টু এক্সপেক্ট ইচ ডে। শিশুর সাথে আপনাকে কিন্তু প্রতিদিন কথা বলতে হবে। আপনি তাকে করে দিয়েন না, আপনি বলেন এটা কিভাবে হতে পারে তুমি বলে দাও, তখন সে বলবে যে এইভাবে করতে চাই আমি, আপনি তাকে সেইভাবে করে দেন। করে দেওয়ার পর সে হয়তো ভুলটা বুঝতে পারলো, তখন বললো যে মা ভুল হয়ে গেছে, এটা এইভাবে করা উচিত ছিল। এই হলো প্রক্রিয়া। তার মানে তার কন্ট্রোল, সেলফ কন্ট্রোলটা তার মধ্যে আনা দরকার সেখানে। অর্গানাইজ ইউর হোম সো ইউর চাইল্ড নোজ ওয়ের টু পুট থিংস। অনেক সময় অগোছালো থাকে না বাচ্চারা, বা স্কুল থেকে এসে দেখা গেল জামাটা এখানে ছুঁড়ে ফেলছে, জুতাটা দিকে ছুঁড়ে ফেলছে, সেগুলো যেন সে না করে। তাকে এই ব্যাপারে লেসন দিতে হবে, এটাও একটা স্কিল। মানে কোয়াইট অ্যাক্টিভিটিস লাইক রিডিং বুকস, কোয়াইট শান্তভাবে যে সমস্ত কাজগুলো করা দরকার, সেটা কোনো এনজয়িং সেন্সরি অ্যাক্টিভিটিস, আলো করা, এই জিনিসগুলো তার মধ্যে আসতে পারে। পার্সপেক্টিভ টেকিং এর যে মধ্যে আসতেছে থিঙ্কিং অ্যাবাউট অ্যানাদার্স পয়েন্ট অফ ভিউ। এটা নিয়ে আমরা সবসময় সমস্যায় পড়ি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা অন্যের দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারে না। যেমন সে বাইরে গেল, দোকানে গিয়ে সে বললো আমি এই খেলনাটা নিব। আচ্ছা, এখন এই খেলনাটা যে তার উপযোগী নয় সেটা যদি তাকে বোঝাতে পারি আমি, তাহলে সে নিবে না। কিন্তু আমরা সেটা করি না, যে চাইতেছে সেটাই তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অথবা বেড়াতে গেল কারো বাড়িতে, ওইটা আরেকজনের খেলনা, সে বললাম এটা নিয়ে যাব। তার মানে সে অন্যের জিনিসটাকে নিজের পার্সপেক্টিভ থেকে বুঝতে পারে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা স্কিল তার জন্য। ইট ডাজন্ট কাম অটোমেটিক ন্যাচারালি টু মোস্ট চিলড্রেন, বাট ইট ক্যান বি ডেভেলপড। এটা স্বাভাবিকভাবেই আসবে না, শেখাতে হয় বাচ্চাকে। আমরা যতই তার সাথে কথা বলবো, কাজ করব, তাকে বোঝানোর চেষ্টা করব, একেবারে ছোটবেলা থেকে আসতে হয় এটা, একেবারে ছোটবেলা থেকে। তার মানে আমি তাকে বলবো যে 6 মাস বয়স থেকে আপনি তাকে এই বিভিন্ন দক্ষতা শেখাতে শুরু করবেন। ডিসকাস ক্যারেক্টার্স, ফিলিংস এন্ড মোটিভেশন ইন দি বুকস ইউ রিড। এই বইগুলো আপনি তার সাথে পড়বেন, সে বইয়ের মধ্যে যে ছবি আছে, যে ক্যারেক্টার্স গুলো আছে, সেই ক্যারেক্টার্স গুলো নিয়ে গল্প বলেন, যেটা স্কুল কখনোই করে না। স্কুলে যে পাঠ্য বইয়ের মধ্যে যে ঘটনাগুলো থাকে, স্কুল করে কি ওই গল্পটাই পড়ে শোনায়, ওই গল্পের মধ্যে প্রশ্নটাই পরীক্ষায় দেয়, ওইটারই উত্তর দেয়, এবং বাচ্চা ওইটার উত্তর দিতে পারলে সে 100-তে 100 পায় বা 10-এ 10 পায়। আসলে এর সমস্যাটা যেটা হয়ে যায় এখান থেকে, বাচ্চাটা এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন বুকস হয়ে যায়। কিন্তু বুকস ডিপেন্ডেন্ট না হয়ে তাকে বেরিয়ে আসতে হয়, সবকিছু তাকে শিখতে হবে। সেই জন্য বইয়ের গল্পটা থেকে বেরিয়ে এসে আপনি অনেক গল্প বলেন তাকে, যার ফলে এখান থেকে জেনারেলাইজেশনের সুযোগ হয় শিশুটার মধ্যে। অ্যান্ড মেক অবজারভেশনস অ্যাবাউট হাউ আদার্স ফিল। অন্যরা কি অনুভব করে সেই জাতীয় অবজার্ভ করতে হয়, সাহায্য করতে হয়, এগুলো তার পার্সপেক্টিভ টেকিং এর জন্য আসে। কমিউনিকেশন একটা দক্ষতা, আমি আগেই বলেছি, কমিউনিকেশন বেসিক স্কিলস। চিলড্রেন নিড হাই হাই টাচ পার্সোনাল ইন্টারাকশনস। ব্যক্তির সাথে যখন ইন্টারাকশন হয় তখন সেটা যেন পার্সোনাল টাচ থাকে একটা। এটা এমন নয় আপনি বাচ্চাকে ডেকে বললেন এই বাবু এসে আসো, তোমার নাম কি বলো তো। মানে এটা হলো খুব সাধারণ একটা ব্যাপার, তোমার নাম কি বলো, তোমার কি আছে। কিন্তু আমরা যখন বাচ্চাদের সাথে কথা বলি তখন আমি যদি তার সাথে মিশে যেতে পারি, তার লেভেলে নেমে এসে কথা বলতে পারি, তাহলে সে কিন্তু আমার ফ্রেন্ড হয়ে যাবে। এবং সেটা হচ্ছে সোশ্যাল ইমোশনাল স্কিলস একটা। তার ইমোশনটাকে বুঝে নিয়ে যদি তাকে জিজ্ঞেস করতে পারি যে তোমার কয়টা বই আছে, সে বললো যে আমার 2টা বই আছে। ওরে বাবা, তোমার 2টা বই? হ্যাঁ, আরে কি বলো তুমি, এতগুলি বই তোমার? এই যে এখানে কিন্তু তার মধ্যে একটা এক্সাইটমেন্ট চলে আসলো, সে পছন্দ হয়ে গেল, আরো অনেক জিনিস দেখালো। তোমার আর কি আছে? ও অনেকগুলো খেলনা আছে। যখন আমি এভাবে তার সাথে কথা বলবো তখন তার কাছে এই কমিউনিকেশনটা তার লেভেল অনুযায়ী হয়, এবং এই দক্ষতাগুলো গ্রাজুয়ালি তার মধ্যে তৈরি হতে শুরু করবে। Children need to learn how to read social cues and listen carefully. Social cues মানে হচ্ছে কতগুলো সংকেত, সামাজিক সংকেত। যেমন কোথাও বেড়াতে গেলে যখন বাচ্চাটা কথা বলে, আমি তাকে একটা কিউ দেই, মুখে আঙ্গুল দেই, মানে চুপ করে থাকো, কথা বলবা না। এটা একটা কিউ না? সে বুঝতে পারে। অনেক সময় মা বাচ্চার দিকে মানে বড় বড় চোখ করে তাকালে বাচ্চা বুঝে যায় যে মা বকা দিচ্ছে, এখন রাগ করবে, কথা বলতে হয় না। এগুলো হচ্ছে সোশ্যাল কিউস। এই কিউস গুলো বাচ্চাদের শিখতে হয়, এবং সেটা বড় হয়েও তার মধ্যে পরবর্তী জীবনে ডেভেলপ করে। They must consider what to communicate and how to do it effectively.
কমিউনিকেশন করার, কথা বলার, আলাপ আলোচনা করার, নিজের মনের ভাব প্রকাশ করার অনেক কৌশল আছে। কিছু হতে পারে মুখ দিয়ে কথা বলা, কিছু হতে পারে অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ করা। এগুলো প্রকাশ করার ক্ষমতাগুলো তার মধ্যে তৈরি করতে হয়। কারণ এটা যোগাযোগের একটা দক্ষতা। এটা দিয়ে যারা দেখবেন নাটক অভিনয় করে, হ্যাঁ? তাদেরকে কিন্তু এই জাতীয় ট্রেনিং গুলো ১ম থেকেই দেওয়া হয়। একদম এই বড় হওয়ার পরে তারা এই ট্রেনিং গুলো পায়। কিন্তু আমরা যদি ছোটবেলা থেকেই বাচ্চাদের এই সমস্ত ট্রেনিং গুলো দিতে পারি, তাহলে সেটা তার জন্য খুব সহায়ক হতে পারে আরকি। Just talking with an interested adult can help build these skills. কারোর সাথে কথা বলাটা, একজনের সাথে মানে বড়দের সাথে সুযোগ করে দিতে হয়। সমবয়সী হোক, বয়স্ক হোক, অন্য কোনো ব্যক্তি হোক। তাদের সাথে মেশার সুযোগ করে দিতে হয় বাচ্চাদেরকে। বাড়িতে যদি একা থাকে কোনো বাচ্চা, অনেকে করে কি চাকরি-বাকরি করে, ব্যবসা-বাণিজ্য করে, বাচ্চাকে একা বাড়িতে রেখে যায় আয়া-বুয়ার কাছে। একটা জিনিস মনে রাখবেন যে আয়া-বুয়ারা সাধারণত বাচ্চাদের দেখভাল করে মাত্র, কিন্তু তাদের ডেভেলপমেন্টাল অ্যাসপেক্ট এ কোনো সাহায্য করে না। এবং আমাদের এখানে বেশ অনেক কিন্ডারগার্টেন তৈরি হয়। কিন্ডারগার্টেন তো নয়, এটা হচ্ছে ডে কেয়ার সেন্টার। ডে কেয়ার সেন্টারে ১ বছর ১.৫ বছর থেকে বাচ্চাদের রাখে ওরা। কিন্তু ডে কেয়ার সেন্টার গুলো আসলে এটা একটা ডেভেলপমেন্টাল সেন্টার হওয়া উচিত ছিল। কিন্তু এগুলো আসলে ডেভেলপমেন্টাল সেন্টার না, এটা কেয়ার গিভিং সেন্টার। শুধুমাত্র বাচ্চাকে নিরাপদ রাখে, খাওয়ায় দাওয়ায়, ঘুম পাড়ায়। মানে তার ডেভেলপমেন্টাল যে এবিলিটিস গুলো আছে, কারণ ওখানে কোনো চাইল্ড সাইকোলজিস্ট থাকে না। হ্যাঁ, এবং থাকলেও তারা সেই ব্যাপারে মাথা ঘামায় না। আসলে ডে কেয়ার গুলো হচ্ছে খুবই একটা হাইলি স্কিলড এরিয়া, যেখানে এটলিস্ট চাইল্ড ডেভেলপমেন্ট এর ইস্যুর উপরে মাস্টার ডিগ্রি হোল্ডার কোনো লোক থাকতে হবে। আয়াবুয়া দিয়া ডে কেয়ার সেন্টার গুলো ভালো চলে না। সেখানে বাচ্চাদের কোনো ডেভেলপমেন্ট হয় না। বাচ্চাদের সাথে কথা বলা, তাদের সাথে খেলা, তাদের খাওয়ানো, পড়ানো, ঘুম পাড়ানো, এই সবগুলো কাজের মধ্যেই কমিউনিকেশন স্কিল তৈরি হয় বাচ্চাদের, এবং ছোটবেলা থেকে এটাই তাদের একটা দক্ষতা। শিশুদের সঙ্গে স্পেন্ড টাইম এভরি ডে লিসেনিং অ্যান্ড রেসপন্ডিং টু ইয়োর চাইল্ড উইদাউট ডিস্ট্রাকশনস। এই ডিস্ট্রাকশনটা আমরা সবাই করি বাচ্চাদের সঙ্গে। বাচ্চারা যখন কথা বলে তখন আমি মনোযোগ দেই না। তার কথা না শুনে আমি আমার কাজ করতেই থাকি। সেটা কখনো করবেন না। আপনি যদি কাজ করেন বাইরে, যখন বাসায় ফিরবেন তখন তাকে মানে কোয়ালিটি টাইম দিবেন। কোয়ালিটি টাইম সেটাকেই বলা হয় যে আপনি বাচ্চার সাথে বসে তার সাথে কথা বলেন, আই কনট্যাক্ট একসাথে রাখেন, সে যা চায় সেটা করেন। এটা যদি আপনি দৈনিক ১ ঘন্টা ২ ঘন্টা করে করতে পারেন বাচ্চার সাথে, তাহলে বাচ্চার কমিউনিকেশন ক্যাপাসিটি অনেক বেশি হবে। কিন্তু আপনি সেলাই করছেন, রান্না করছেন, বাচ্চার সাথে কথা বলছেন, এই বাচ্চার কথা কিন্তু কাজে আসে না। আপনি টিভি দেখছেন আর তাকে বলছেন যাও এখন পড়াশোনা করো, তাহলে সেটা হবে না। আপনি নিজে মোবাইলে সারাদিন কথা বলেন আর বাচ্চাকে বলবেন যে মোবাইল ধরবা না, এটা কখনো হবে না। যদি দেখেন বাচ্চা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে, আপনারা কি করেন? কেন হচ্ছে? কারণ আপনি মোবাইল দিয়ে রাখতেছেন তাকে, ট্যাব দিয়ে রাখছেন তাকে সারাক্ষণ। ট্যাব, মোবাইল দিয়ে রাখার কারণে তার মধ্যেই সমস্যাগুলো তৈরি হচ্ছে। কেমন না? তো এই আ জটিলতাগুলো যাতে না হয় সেটা হতে পারে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আছি তো এখনো লাইনে? ফারহানা? স্যার শোনা যাচ্ছে। আমি আচ্ছা, ঠিক আছে। মিউট আমি ছিলাম তো আনমিউট করতে সময় লেগেছে। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। কিছু দেখাও যাচ্ছে না এখান থেকে। শুধু আমি প্রেজেন্টেশনটা দেখছি। আশা করি ঠিক আছে। হ্যাঁ, তাহলে সব আমি ঠিক যেটা আছে। বলছি যে কমিউনিকেশনটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন যে বাচ্চাদের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, মোবাইল নিয়ে বসে আছে, ট্যাব নিয়ে বসে আছে, এটা কিন্তু মা-বাবারা তৈরি করে দিচ্ছে। একেবারে ৬ মাস বয়স থেকে তার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। খুব খুশি হয় যে ও তো সব পারে অপারেশন। আজকে খুশি হচ্ছেন কিন্তু কালকে আপনার চোখের জল ঝরবে, এবং এটাই তাকে শেষ দিকে সর্বনাশের পথে নিয়ে যেতে পারে। এগুলো ভাবতে হবে আমাদেরকে। আমরা অ্যাডভান্স চিন্তা করি না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মেকিং কানেকশনস, যেটা একটা পয়েন্টস আমরা বলেছিলাম। কানেকশনসটা হচ্ছে true learning occurs when we can see connections and patterns between two events or things. একাধিক জিনিসের মধ্যে যে সংযোগটা, সেটাকে কানেকশনস বলা হচ্ছে। আমি আগে বলেছিলাম না যে ধারালো ছুরি নিয়ে খেলবে না। কারণ ধারালো ছুরি হাত কেটে যাবে। এই যে কানেকশনসটা করা, সেটা হচ্ছে মূল বিষয়টা একটা। তো এগুলো বাচ্চাদের সাথে ইন্টারেকশন এর মাধ্যমে এটা তৈরি করতে হবে। কমিউনিকেশন এর মাধ্যমে এই কানেকশনস গুলো তৈরি করতে হবে। এটা হতে পারে তার জীবনের যেকোনো দক্ষতার ক্ষেত্রে এই কানেকশনস তৈরি করাটা প্রয়োজন হতে পারে। The more connections we make, the more sense and meaning we make of the world. এই কানেকশনস গুলো তৈরি হয় বাচ্চাদের খেলার মাধ্যমে। ছোট বয়সে বাচ্চারা যখন পুতুল খেলে, গাড়ি নিয়ে খেলে এবং বাইরে দৌড়াদৌড়ি খেলে, নিজেদের মধ্যে দলবদ্ধ হয়ে খেলাধুলা করে, এগুলোর ভিতর দিয়ে তাদের প্রচন্ড কানেকশনস তৈরি হয়ে যায়। কিভাবে হয় দেখেন, একটা ছেলে বসে একটা গাছের গুঁড়ির মধ্যে বসে বলতেছে এটা আমার গাড়ি বা এটা আমার ঘোড়া।
এই যে গাড়ি আর ঘোড়ার বলার চিন্তা করতেছে, এটা কিন্তু তার এক ধরনের কানেকশন, এটা এক ধরনের ডেভেলপমেন্টাল স্কিল। মেক বিলিভ প্লে বলা হয় এটাকে। সে একটা মনস্টার হচ্ছে, সে একটা বাঘ হচ্ছে, সে একটা ড্রাইভার হচ্ছে, মেয়েরা হচ্ছে এই যে বাচ্চার মা হচ্ছে, পুতুল খেলছে, হ্যাঁ? এই বাড়ির পুতুলের সাথে ওই বাড়ির পুতুলের বিয়ে দিচ্ছে। এই যে সোশ্যাল স্কিলস গুলো তার মাধ্যমে তৈরি হয়, খেলার মাধ্যমে তৈরি হয়, এটা কোনো বইয়ের মধ্যে নাই, কোনো স্কুল শেখাতে পারবে না। সুতরাং প্লে হচ্ছে বাচ্চাদের একটা বেসিক কারিকুলাম। এই কারিকুলামটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক প্যারেন্টস এবং স্কুল এই প্লেটাকে আমলে নেয় না। মানে যেদিন বাচ্চা একটা ডে কেয়ার সেন্টারে অথবা কিন্ডারগার্টেনে ভর্তি হয়, সেদিন থেকেই তার জন্য একটা চেয়ার আর একটা টেবিল ফিক্স হয়ে গেল। তার মানে তাকে চেয়ার টেবিলে বসে কাজ করতে হবে। চেয়ার টেবিল থেকে তাকে সরতে দেওয়া হয় না। সিট থেকে যদি উঠে যায় আরেকদিকে, তাকে বলা হয়, "এই কেন সরে যাচ্ছ? চুপ করে বসো।" মানে আমরা এক্সপেক্ট করি বাচ্চাদেরকে বড়দের মতন করে। সেজন্য বলা হয়ে থাকে, একটা পুরনো আইডিয়া হচ্ছে যে আগে মধ্যযুগে বাচ্চাদেরকে মনে করা হতো মিনিয়েচার অ্যাডাল্ট। যে এরা একটা ছোট মানুষ, অতএব অ্যাডাল্টরা যা করে এরাও তাই করবে। এদের পোশাক-আশাক, চিন্তা, চেতনা সবকিছু আমাদের মতন হতে হবে। সেজন্য কিন্তু আমরা বলি, "দুষ্টামি করবে না, চুপ করে বসে থাকো।" তাদের নেচারের বিরুদ্ধে গিয়ে আমরা কথা বলি। সেটা ঠিক নয় আরকি। Young children begin to see connections and patterns as they sort basic household items like toys and uh, socks. এগুলো জিনিস, নানান জিনিস, ঘরের যত আইটেম আছে এই জিনিসগুলোর সাথে কিন্তু তারা, যেমন একটা ইয়ে দেখলো, কি বলবো, একটা জামা দেখলো, সে বুঝতে পারতেছে এই জামাটা পরতে হবে, হ্যাঁ, একটা প্যান্ট দেখলো এটা পরতে হবে, একটা চামচ দেখলো এটা দিয়ে খেতে হবে, গ্লাস দেখলো এটা দিয়ে পানি খেতে হবে, এই যে অবজেক্টের সাথে কানেকশন, সেটা মিন করা হচ্ছে। Simple acts such as choosing clothing appropriate for the weather helps them build connections. বাচ্চারা দেখবেন যে শীতের সময় কোন জামাটা পরা উচিত সেটা যদি ওরা পড়তে পারে, যে শীত, বাইরে ঠান্ডা, তোমাকে এটা পরে যেতে হবে। এখন বাইরে বেশ গরম, গরম জামাটা পরা যাবে না। সো these are certain connections আরকি, এগুলো করা যেতে পারে। And point out more abstract connections in life or in stories you read. গল্পের মাধ্যমে এই কানেকশনস গুলো তৈরি করে দিতে হয়। ছোট বাচ্চাদের সাথে আপনি গল্পের বই পড়েন, পড়ে তাদেরকে শোনাবেন। তার বয়স ১ বছর হোক আর ৫ বছর হোক। তাদের সামনে প্রচুর গল্পের বই নিয়ে আসেন এবং তাদের উপযোগী বইগুলো আপনি পড়ে তাকে শোনাবেন। দেখবেন যে তার এই শোনার মাধ্যমে তার কমিউনিকেশন স্কিল বাড়বে, তার কথা বলার দক্ষতা বাড়বে, তার ভোকাবুলারি বাড়বে, তার কানেকশনস বাড়বে, তার অ্যাটেনশন বাড়বে। এই সবগুলো জিনিস এখান থেকে আসে। ক্রিটিক্যাল থিংকিং নিয়ে এখন বড় একটা সমস্যা হচ্ছে, যে এই যে সৃজনশীল প্রশ্ন বা সৃজনশীল চিন্তার কথা বলা হচ্ছে, এটা এই চিন্তাগুলো ছোটবেলা থেকে তৈরি করতে হবে। আমরা কিন্তু একটা কমপ্লেক্স ওয়ার্ল্ড এর মধ্যে বসবাস করতেছি এবং ইট রিকোয়ার্স অ্যানালাইজিং ইনফরমেশন। এই কমপ্লেক্স ওয়ার্ল্ডে বাস করতে গিয়ে আমাদেরকে অনেক তথ্য বিশ্লেষণ করতে হয়, অনেক কিছু বুঝে শুনে কাজ করতে হয়। এখন করোনার সময় দেখবেন সব বাচ্চারাও কিন্তু মুখে মাস্ক পরে হাঁটতে আপত্তি করে না, কারণ তারা দেখছে সবাই মাস্ক পরে, অতএব সেও মাস্ক পরতেছে। এটা খুবই সিম্পল একটা থিঙ্কিং। কিন্তু একেবারে ছোট বয়সের বাচ্চারা বুঝতে পারে না যে মাস্ক কি করে তাকে রোগ থেকে সারাবে। এটা সে কিন্তু জাস্ট ইমিটেট করতেছে। কিন্তু কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো সে ইমিট করতে হয়, সেই ক্রিটিক্যালি তাকে ভাবতে হবে। সেরকম অসংখ্য চ্যালেঞ্জিং টাস্ক আমাদের জীবনে আসে, ছোট বাচ্চাদের জীবনেও আসে। সেগুলো তার চিন্তার মাধ্যমে সে সমাধান করতে পারে। যেমন সে দেখলো একটা বিড়াল বসে আছে, সে গিয়ে খপ করে বিড়ালটাকে ধরে না। কারণ সে জানে যে বিড়ালটাকে ধরলে সে আমাকে খামচি দিবে। দ্যাট ইস অলসো ক্রিটিক্যাল থিংকিং। কিভাবে একটা পুতুলকে ধরতে হবে, গাড়িটাকে কিভাবে চালাতে হবে, এগুলো সে চিন্তা ভাবনা করেই কাজগুলো করে। So, one of the best way to build critical thinking is through rich open-ended play. যেই খেলাগুলো আ অনেক কিছু করার সুযোগ থাকে, সেগুলোর মাধ্যমে ক্রিটিক্যাল থিংকিং তাদের বাড়ে। যেমন আপনি লেগো সেট দিচ্ছেন ওদেরকে, সব ভেঙে চুরে দিচ্ছেন অনেক কিছু। তাকে বললেন যে, "তুমি যেটা খুশি বানাও।" সে দেখবেন যে চিন্তা ভাবনা করে সে গাড়ি বানাবে, ঘর বানাবে, এটা জাহাজ বানাবে। এখানে তার ক্রিটিক্যাল থিংকিং এর সুযোগ আছে। সবচাইতে ড্যামেজিং যেটা টয়, সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল প্লে টয়স। যেই টয়স গুলো সুইচ দিয়ে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যায়। এখানে চিন্তার কোনো সুযোগ নাই। মানে যখন আপনি তাকে একটা খেলনা দিচ্ছেন, যেই খেলনার মধ্যে কোনো চিন্তা লাগে না, যেই খেলনায় কোনো পরিশ্রম লাগে না, সেই খেলনা কোনোই ভালো খেলনা নয় বাচ্চাদের জন্য। যেই খেলনাগুলো ভাঙাচোরা, সেগুলো দিয়ে জোড়া লাগিয়ে অনেক কিছু বানানো যায়, সেটা হচ্ছে মোস্ট স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল টয়স। যেমন গ্রামের বাচ্চারা যখন এইটা সেটা পাথর, মাটি, কাঠ ভাঙাচোরা এটা জিনিস দিয়ে কিছু বানায়, ওইটা তাদের ক্রিটিক্যাল থিংকিং অনেক অ্যাডভান্স করে দেয়, যেটা আমাদের দামি, দামি খেলনাগুলো করতে পারে না। Make sure your child has time each day to play alone or with friends.
একা অথবা বন্ধুদের সাথে খেলার জন্য সুযোগ পায়, সেই সুযোগটা আপনি করে দিবেন বাচ্চাদের সাথে। মানে একসঙ্গে দরকার হলে আপনার এখনকার জীবন তো আমাদের শহরের জীবনটা অনেক জটিল। আমরা একটা অ্যাপার্টমেন্টে বাস করি। আমাদের বাড়িতে কোনো বাচ্চা নাই। সেজন্য অন্যের বাসায় যেয়ে চেষ্টা করতে হবে যাতে কয়েকটা বাচ্চাকে একত্র করে বিকালবেলা বা দিনের কোনো একটা সময়ে নিচে উপরে কোনো একটা জায়গাতে তাদের একত্রিত করা যায় সো দ্যাট দে ক্যান প্লে। আর স্কুলগুলোতে এই প্লে এর ব্যবস্থাটা বাড়াতে হবে। স্কুলে আমরা যদি ৩ ঘন্টার স্কুলিং হয় তার মধ্যে ২ ঘন্টা বা ১.৫ ঘন্টা আমরা স্কুলিং এর একাডেমিক কাজ করব। আর ১.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা পর্যন্ত তাদেরকে সময় দিতে হবে ফ্রি প্লে। নো ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন না। তারা নিজেরাই ছুটাছুটি করে অনেক কিছু করবে যেই খেলাটা তার জীবনে কাজে লাগবে, দক্ষতা বাড়াবে। ডিসপ্লে মাইট ইনক্লুড মানে টেকিং ওয়ান অন রোল, কোনো রোল নেওয়া, তারপরে বিল্ডিং স্ট্রাকচারস কিছু বানানো অর প্লেইং আউটসাইড ফিজিক্যাল গেমস, ঘরের বাইরে গিয়ে কোনো কিছু বানানো। এই জিনিসগুলো তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং কে সাহায্য করে। অ্যান্ড থ্রু প্লে চিলড্রেন ফর্মুলেট হাইপোথিসিস, খেলার মাধ্যমে তার চিন্তাকে অর্গানাইজড করে, কি হতে পারে সেটা ভাবে, যেটাকে হাইপোথিসিস বলে। রিস্ক নিতে পারে, ট্রাই আউট দেয়ার আইডিয়াস, তাদের চিন্তাগুলোকে প্রকাশ করে, মেক মিস্টেকস অ্যান্ড ফাইন্ড সলিউশনস। এগুলোর ভিতর দিয়ে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর ডেভেলপমেন্ট হয়। ভুল করাটাকে দোষণীয় নয়। ভুল করলে তাদেরকে বকাঝকা করবেন না, বরং বলবেন, "তুমি চিন্তা করে দেখো এটা শুদ্ধ না ভুল? যদি ভুল হয় তাহলে কি করলে এটা শুদ্ধ হবে সেই চেষ্টাটা তুমি করো।" আপনার মধ্যে টোনের মধ্যে যদি সাপোর্ট থাকে তাহলে ভুলটা শুদ্ধ হইতে বেশি সময় লাগবে না। কিন্তু আপনার এখানে যদি কোনো রেজিলিয়েন্স প্রকাশ পায়, আপনার চিন্তার মধ্যে যদি ধমক, বকাঝকা, "পারো না কেন?" এটা এইরকম যদি কিছু প্রকাশ পায় তাহলে বাচ্চাটা কষ্ট, পরিশ্রম করা ছেড়ে দেয়। সে করতে চায় না। টেকিং অন চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ গুলো নিতে পারে। One of the most important trait we can develop in life skills is resilience and being able to take on challenges. কোনো চ্যালেঞ্জ নিতে পারা, অর্থাৎ রেজিলিয়েন্স হচ্ছে কোনো একটা জিনিসকে বিরোধিতা করা, বিরূপ প্রতিক্রিয়া করা সেরকম। আমাদের জীবনে অনেক এই রেজিলিয়েন্স আসতেছে, বিরোধিতা আসে, সেগুলোকে আমাদের ফেস করতে হয় সেগুলোর মাধ্যমে। সেগুলি এক ধরনের চ্যালেঞ্জ। বাউন্স ব্যাক ফ্রম ফেলিওর, ব্যর্থতা থেকে ফিরে আসা, ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করতে পারাটা, এটাকে রেজিলিয়েন্স বলা হয়। আমি হেরে গেলাম খেলার মধ্যে, আমি কান্নাকাটি করে জীবন শেষ করে দিলাম, চোখ ভাসিয়ে ফেললাম, তাহলে এটা রেজিলিয়েন্স হলো না। হেরে গেছি, ঠকা কিছু হবে না, আমি নেক্সট টাইম আবার জিতবো, এগুলোই হচ্ছে তার এক ধরনের ট্রায়াল। Children learn to take on challenges when we create an environment with right amount of safety measures. এখানে সেফটি মেজার্স একটা গুরুত্বপূর্ণ। তাকে চ্যালেঞ্জ, অবশ্যই চ্যালেঞ্জিং টাস্ক দেবেন, কিন্তু সেফটি বা নিরাপত্তার ব্যবস্থাটা অবশ্যই সেখানে রাখতে হবে। Encourage your child to try new things and allow reasonable risk. তাকে কোনো কাজ করতে সময় যেন কম বেশি কিছুটা একটা ঝুঁকি থাকে সেরকম একটা ব্যবস্থার ভিতর দিয়ে তাকে নিতে হয়। এগুলো সময়ের কম বলে আমি খুব বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না। Offer a new challenge when he or she seems ready. যেমন I think you are ready to learn to tie your shoes. যেমন জুতার ফিতা বাঁধা হতে পারে, বইয়ের মলাট বাঁধা হতে পারে, অথবা এটা মাছ বেছে খাওয়াটা হতে পারে। মাছ বেছে খাওয়াটা একটা চ্যালেঞ্জ। তাকে আপনি ১ম এ এমন কোনো মাছ দেন যেখানে বড়, বড় কাঁটা বেছে খেতে পারে। আস্তে, আস্তে ছোট মাছে যাবেন। দেখবেন সে সবই পারবে। এই জাতীয় জীবন দক্ষতাগুলো তাদের মধ্যে তৈরি করতে হয়। And focus more on effort than achievement. অবশ্যই সে যেন চেষ্টা করে। হ্যাঁ? সফল কি হলো সেটা বড় কথা নয়। সে যে চেষ্টা করেছে এটাই হলো বড় কথা। এই দক্ষতাগুলো তাদের মধ্যে তৈরি করে দিতে হবে। এবং সেলফ ডাইরেক্ট যে এনগেজমেন্ট আছে লার্নিং এর জন্য, সেলফ ডাইরেক্ট নিজে, নিজে যেন কিছু করতে পারে। Child who loves learning becomes an adult who is rarely bored in life. A child who loves learning becomes an adult এবং who is rarely bored in life. আচ্ছা, যেটা হচ্ছে আমি এই জায়গাতে একটা ইয়ে মানে খেই হারিয়ে ফেললাম বোধহয়। স্যার আপনি এই পয়েন্টে উম, এক্সপ্লেইন করছেন। জি। হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, যে সমস্ত বোরিংনেসটা জীবনে ছোটবেলা থেকে যে তার মধ্যে থাকবে, যেটা বোরিংনেসটা থাকতেই পারে, সেখান থেকে সে ওভারকাম করতে হবে তাকে, এটাই হলো মূল কথাটা। এনকারেজ এ লাভ অর লার্নিং, ট্রাই টু লিমিট টেলিভিশন এন্ড এনকারেজ plenty of reading, play and open-ending explorations. আমরা এখন বাচ্চাদেরকে ওই যে মোবাইলের কথা বললাম, ট্যাবের কথা বললাম, টিভি দিয়ে বসিয়ে রাখি, এগুলো লিমিট করতে হবে। এগুলো অবশ্যই আপনারা দিবেন না। এগুলো বাচ্চাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন। নিজেরা টিভি দেখবেন না।
তাহলে পরে বাচ্চাদেরও দেখবে না। আপনি যদি নিজে টিভি খুলে বসেন আর তাকে পড়তে বলেন, সে কখনোই সেটা করবে না। এখন বাচ্চাদের ঘুমের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তারা রাত্র ১২ টার আগে ঘুমায় না। বিকজ অফ মানে প্যারেন্টসরা টিভি দেখে আর তাদেরকে ঘুমাতে বলে। সেগুলো অবশ্যই ঠিক নয় আরকি ঠিক আছে। মডেল কিউরিওসিটি অ্যান্ড এনথুসিয়াজম। হুম, যে সমস্ত দক্ষতাগুলো আছে সেগুলো মডেলিং করা, উৎসাহটা প্রকাশ করা। যেমন কোনো একটা কাজের ক্ষেত্রে বই পড়ার ব্যাপারে যদি আপনি উৎসাহী হন, তাহলে আপনার বাচ্চা উৎসাহী হবে। হ্যাঁ? তাদের খেলার ক্ষেত্রে যদি আপনি উৎসাহী হন, সেও খেলতে শুরু করবে। দেখবেন যে, যেই পরিবারগুলোতে গানের চর্চা হয় বাচ্চারা, সেই পরিবারের বাচ্চারা গান গাইতে পছন্দ করে। যে পরিবারে ছবি আঁকার চর্চা করে, তাদের ছেলেমেয়েরা ছবি আঁকতে চর্চা করে। কারণ যেটা দেখছে সেটাই তারা শেখে। সেই জিনিসগুলোর মাধ্যমে তাদের এই সেলফ ডাইরেক্টেড এক্টিভিটিস গুলো তৈরি হয়ে যায়। Keeping craft supplies, making games available and allowing for some messes at home. Allowing for some mess at home. বাড়িতে মেসই করে ফেলে ওরা। অর্থাৎ লন্ডভন্ড করে ফেলে দেয় বাচ্চারা। এই লন্ডভন্ড করাটাকে অনেকে পছন্দ করে না। কিন্তু লন্ডভন্ড করাটা দিয়ে যে তাদের জীবনের সফলতা আসে সেটা অনেকে জানে না। আমি ইংল্যান্ডে একটা ডে কেয়ার এইরকম আর্লি প্রি প্রাইমারি স্কুলে গিয়েছি, দেখেছি এবং দেখলাম একটা ক্লাসের মধ্যে প্রায় ৮-১০ টা বাচ্চা বসে খেলছে নানান জিনিস দিয়ে এবং প্রিন্সিপাল আমাদেরকে যে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলেন তিনি বললেন যে এই বাচ্চারা যে পরিমাণ মেসি করবে রুমটা, এটা ১ ঘন্টাতে তারা যে মেসি করে সেটা পরিষ্কার করার জন্য আমার ২ জন লোকের ২-৩ ঘন্টা সময় লাগে। এত সময় লাগে। এবং এটাই হচ্ছে তাদের লার্নিং এর একটা স্কোপ। এইটা আমরা অ্যালাউ করতে পারি না। এই হলো মূল কথাটা। আমি এখানে আমার প্রেজেন্টেশনটা আমি শেষ করেছি। আমি ফিরে যাচ্ছি এবার আপনাদের প্রশ্ন উত্তরের মধ্যে। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি সেগুলোর উত্তর দিব। আজকে সরি আমার কিছুটা ইয়ে হচ্ছিল বোধহয়। আচ্ছা, আমার এখন কি ছবিটা কি হলো এখানে? হ্যাঁ, এটা শেষ না স্যার প্রেজেন্টেশনটা? হ্যাঁ, শেষ। এটা প্রেজেন্টেশন তাহলে আমি শেষ। এটা এখন রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, রিমুভ করে দেন। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, রিমুভ করে দেন। থ্যাংক ইউ। স্যার ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আজকে এটা মানে আমি অনেক সকাল আছে। থেকে এটা হচ্ছে আমার 3rd না 4th মানে সেশন। সকাল আচ্ছা, ১০ টায় বসেছি, নাইমে একটা হোল ডে প্রোগ্রাম ছিল। এই যে লং ডিসট্যান্স প্রোগ্রাম ছিল। একটা ট্রেনিং ক্লাস ছিল। এই ঠিক ৭ টার একটু আগে এটা শেষ করেছি। এবার এটা শুরু করেছি। এনিওয়ে হোল ডে ব্যস্ত ছিলাম। এখন আমি প্রশ্ন অনেক উত্তর যে কোনো ধন্যবাদ কোনো স্যার। প্রশ্ন আসে। অনেক জি, ধন্যবাদ স্যার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আমরা যেটা করেছি স্যার ওই যে আমাদের শৈশবের পক্ষ থেকে, শৈশবের ব্যানার থেকে আমরা হুম, আগে থেকেই আসলে যে অনেক সময় দেখা যায় যে দেখতে দেখতে অনেক সময় কোয়েশ্চেন গুলো ঠিক আসে না। হয়তো দেখা যায় যে আচ্ছা, পরবর্তীতে বোঝা যায়। তো হুম, সেক্ষেত্রে আমি কোয়েশ্চেন গুলো বা সিনারিওস গুলো আগে কালেক্ট করার চেষ্টা করি, যাতে করে আচ্ছা, এই প্রশ্নের উত্তর মধ্যে দিয়েই তারা কিছুটা উপকৃত হন। তো সেটাতে যাওয়ার আগে স্যার আমি অনেকে যারা যুক্ত আছেন তাদের সাথে বলছি যে স্যার ফাহমিদা মান্নান উনি আমাদের সাথে যুক্ত আছেন এখনো। আচ্ছা, স্যার একজন যুক্ত আছেন স্যার সাবরিনা শারমিন সাবা স্যার, আচ্ছা, আইআরএস স্যার। আপনার ক্লাস করেছেন এবং স্যার মানে রিকল করেছেন যে স্যার সকালবেলা ৮টার সময় আপনার ক্লাসটা করার যে আনন্দটা আর কি। আচ্ছা। আহ, স্যার সাবাস। এরপরে স্যার মাকসুদুর রহমান উনি একটা রিকোয়েস্ট করেছেন, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি শেয়ার দ্য পাওয়ার পয়েন্ট স্লাইড ফাইল অ্যাজ অ্যান হুম, অ্যাটাচমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট এভরিওয়ান ক্যান ডাউনলোড ইট অ্যান্ড লার্ন ফ্রম ইট। এটা একটা ওনার একটা রিকোয়েস্ট আছে। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি দিয়ে দেব ফারহানা। এটা আমি দিয়ে দেব। আপনি যদি ওদেরকে অ্যাটাচ করে দিয়েন আরকি কোনভাবে। ওকে স্যার। আচ্ছা। তো এছাড়া স্যার অনেকে অ্যাপ্রিশিয়েট করেছেন স্পিচটা নিয়ে স্যার, এবং একজন সাবিহা আহমেদ উনি স্যার ওনার জন্য এটা খুব হেল্পফুল ছিল স্পিচটা। তো উনি আছেন। তো এছাড়া স্যার আরো যারা আছেন তারা দেখছেন। তো স্যার আমি সকলের পক্ষ থেকে যে বিষয়টা নিয়ে আসলে যে কোয়েশ্চেনটা আসলে শুরু করতে চাই সেটা হচ্ছে যে স্যার না বলার ব্যাপারটা আর কি, যে না না, এবং এই না এর কারণে অভিভাবক এবং সন্তানদের মধ্যে কমিউনিকেশনের একটা বড় সমস্যা হয়, আন্ডারস্ট্যান্ডিং এর একটা বড় সমস্যা হয়। তো না কিভাবে বলতে হবে সেটা অভিভাবকরা যেমন আহ, মানে বুঝার একটা গ্যাপ আছে, এবং তাদের ছেলে মেয়েরা বা আমাদের সন্তানরাও যখন না বলে তখনও তাদের একটা বোঝার ব্যাপার আছে। তো হ্যাঁ, তাদের হ্যাঁ। নাটাকে আবার কি করে ঘুরিয়ে দিতে হয় সে বিষয়টা আসলে অভিভাবকদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তো স্যার এই না বলার বিষয়টা অভিভাবকরা কিভাবে রপ্ত করবেন আর তাদের সন্তানরা কিভাবে রপ্ত করবেন?
আচ্ছা। এটা হলো ১ম যখন শিশুরা কোন জিনিস চায়, তারা এক্সপেক্ট করে যে এটা দাও, এটা দাও, এটা করব, এটা করব। তখন তাকে যদি বলা হয় যে, "না এটা দিব না, এখন তোমাকে করতে দিব না এটা।" তাহলে পরে সে আপসেট হয়ে যায় অনেক সময়। সে পছন্দ করে না। এবং ১ম কখনো, কখনো হয় কি ছোটবেলায় আমরা সবকিছু দিয়ে দেই। চাইতে চাইলেও দেই, না চাইলেও দেই। তার ফলে তাদের এক্সপেকটেশন টা বদলে যায়। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসছে, আমি কাউন্সেলিং করি যেহেতু, কাউন্সেলিং এর মধ্যে অনেক ক্লায়েন্টরা আসে। তাদেরকে ওই একই কথা যে, "এখন কেন বাবা-মা আমাকে দেয় না? আমি বাইরে যেতে চাই, বাইরে যেতে দিচ্ছে না। আগে তো কোনো বাধা দেয় নাই। হ্যাঁ, আগে যেটা চাইতাম সেটা দিত।" এরকম একজন আসছে কলেজে পড়ে, সে সাংঘাতিক রকমের আপসেট। তার তার কাছ থেকে যখন আমি ঘটনা শুনলাম তখন সে বলল যে, "আমাকে বাবা বলেছিল যে আমি যদি এই কাজটা করি, পরীক্ষায় ভালো রেজাল্ট করি তো আমাকে একটা প্লে স্টেশন দেবে। কিন্তু বাবা দেয় নাই।" একজন আর্মি অফিসার, সিনিয়র অফিসার কিন্তু ছেলের কথা সেটা করে নাই। এবং তার পরিণতিতে এখন দেখেন এসে তার অ্যাডাল্ট লাইফ এ গিয়ে সে সমস্যায় পড়েছে। সেজন্য না বলার কৌশলটা হচ্ছে ১ম থেকেই আপনি তাকে একেবারে ১ বছর বয়স থেকেই কোন জিনিস চাওয়ার সাথে, সাথে না দিয়ে তাকে বুঝিয়ে বলা উচিত, "আচ্ছা এটা তোমাকে পরে দিচ্ছি। অথবা এটা তোমাকে দেওয়া যাবে না। এটা বড় হলে তুমি পাবে।" এইভাবে করে একদম আর্লি স্টেজ থেকে। কিন্তু যখন সে শিখে ফেলেছে না বলার সে পাওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে যায়। বয়স তার ৭-৮ বছর, ৫ বছর হয়ে গেছে। এখন না পেলে সে কিন্তু একটা লঙ্কা কাণ্ড করে ফেলে বাড়িতে। হ্যাঁ, চেঁচামেচি, চিৎকার-টিৎকার করে ফেলে। এরকম কেস যদি হয়ে যায়, তাদেরকে অবশ্যই বুঝাতে হবে যে, "না, এটা তোমাকে যেটা বলেছি দিব না, দিবই না।" এবং যদি আপনি না দেন তাকে পজিটিভলি সেই জিনিসটা দিবেন না যেটা বলেছেন এবং তার জন্য সে কান্নাকাটি করে চিৎকার কড়াকড়ি ২-৩ ঘন্টা চিৎকার করলেও আপনি চুপ থাকবেন। তাকে কোন বক্তব্য তার সাথে দেওয়া যাবে না। যেটা আমরা ম্যানেজ করার কথা বলি আরকি বাচ্চাগুলোকে। তো তখন সে রিয়ালাইজ করবে যে এটা কান্নাকাটি করে অর্জন করা যাবে না। তখন অটোমেটিক্যালি সে শান্ত হয়ে যাবে। কিন্তু মা-বাবা কি করে ওই চিৎকার যখন ০.৫ ঘন্টা চিৎকার করে তখন তাকে সেটা দিয়ে দেয়। যে, "যাহ বাবা নিয়ে নে।" এই কিন্তু সর্বনাশটা হয়ে যায়। সেজন্য এটা করা উচিত না। বিশেষত না বলতে হলে বুঝিয়ে বলেন যে, "দেখো এটা তোমাকে আমি দিতে পারব না বা এটা তোমার জন্য ঠিক নয়।" সে যদি বুঝে ভালো, না বুঝলে তাকে কোন রকম রিইনফোর্সমেন্ট দেওয়া যাবে না। কান্নাকাটি করার পর তাকে ওইটা দিবেন না। দিলে আপনি সর্বনাশ করলেন তাকে। সে বুঝে গেল যে কান্নাকাটি হচ্ছে আমার আসল অস্ত্র। এই অস্ত্র শেষ পর্যন্ত সে তুরুপের তাস যেটাকে বলি আরকি এটা সে পরে দেখাবে। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে এমপ্যাথির বিষয়টা। তো যেটা হচ্ছে যে সিম্প্যাথিটা আমি দেখেছি যে পারিবারিকভাবে খুব সুন্দরভাবে গ্রো করে। হুম, যেমন আমাকে মানে মায়া বা দরদ বা এই জায়গাগুলো, হ্যাঁ? ভালোবাসার এই সিম্প্যাথি কিন্তু এমপ্যাথির ব্যাপারটা মানে আরেকজনের জায়গায় থেকে তার ব্যাপারটা এইটা গ্রো করাটা আমি দেখেছি যে অভিভাবকরা ভীষণ স্ট্রাগল বোধ করেন এটা তৈরি করতে। যেমন হুম, আমি নিজে আমার বাসায় দেখেছি যে আমার ছোট বাচ্চাটা ব্যথা পেলো, বড় বাচ্চাটা দূর থেকে দেখেছে ব্যথাটা পেয়েছে, এই ঘটনাটা তার জন্য খারাপ, কিন্তু হুম, তাকে তার জায়গায় থেকে ব্যথাটা অনুভব করা তার জন্য কঠিন হয়ে যায়। তো যেহেতু তারা সিবলিংস, কাজেই আমাদের একটা আমি নিজে মা হিসেবে একটা বোধ করি যে ওদের ভিতরে ভালো কেমিস্ট্রি বা ভালো ভবিষ্যতের সম্পর্ক হওয়ার ক্ষেত্রে এই এমপ্যাথির ব্যাপারটা খুব কাজে দেবে। তো এরকম আমি মনে করি যে অনেকেই বোধ করেন। তো স্যার এই এমপ্যাথির জায়গাটাকে আসলে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি? এমপ্যাথিটা খুব ছোট বাচ্চারা এমপ্যাথি বুঝে না। হ্যাঁ? এমপ্যাথি গুলো বুঝে না। কিন্তু রোল প্লে করতে হয় তাদের সাথে। মানে আরেকজন ব্যথা পেলে এই ব্যথাটা যে সে কষ্ট পেয়েছে সেটা যদি আমি শো করি, "আহারে কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, উহু, উহু ব্যথা পেয়েছি।" তখন বাচ্চাটা কিন্তু সে ফিল করার চেষ্টা করে। দেখবেন যে ছোট বাচ্চা যখন মা বলে যে, "আমাকে তুমি এখানে চিমটি দিয়েছো, আমি ব্যথা পেয়েছি দেখো।" তখন সে আবার একটু আদর করে দেয় ছোট বাচ্চাটা। এই যে সে আদর করে দিচ্ছে এটা কিন্তু তার একটা সিম্প্যাথেটিক বিহেভিয়ার। হুম? এই বিহেভিয়ার গুলো সাস্টেইন করতে হয়। এবং সেটা বয়সের সঙ্গে, সঙ্গে তাকে সবসময়ই অন্যের তাকে প্রকাশ করা, "দেখো ওই বাড়িতে এটা হয়েছে, তার এটা হারিয়ে গেছে, সে এটা পাচ্ছে না। এই বিড়ালটাকে মারতে হয় না, কুকুরটাকে মারতে হয় না। এই মারলে পরে সে কষ্ট পায়।" এই গল্পগুলো যখন আমরা তাদের সাথে করি তখন তার মধ্যে এই ধারণাগুলো তৈরি হয়। এমপ্যাথিটা কমপ্লিকেটেড বিষয় তো একটু বয়স না বাড়লে এমপ্যাথি তৈরি হয় না তার। মানে সে ফিল করে না ব্যথাটা। কিন্তু সোশ্যাল স্টোরির মাধ্যমে সেটা তাকে ফিল করানো যায়। যেমন একটা কুকুরকে মারছে, একটা ব্যাঙকে ঢিল মারছে। তো ব্যাঙকে ঢিল মারাটা বাচ্চার জন্য মজার খেলা। কিন্তু তাকে যদি বলা হয়, "তুমি যে ঢিল মারছো, সে তো ব্যথা পাচ্ছে।" তাহলে ব্যথা পেলে তাকে আর ঢিল মারতে হয় না। তোমাকে ঢিল মারলে, তোমাকে আঘাত করলে তুমি ব্যথা পাবে। তাহলে সেও ব্যথা পেতে পারে। এই ধরনের কিছু স্টোরি দিয়ে তার কাছ থেকে এখানে সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি ক্রিয়েট করা যায়।
আর এরপরের যেটা হচ্ছে যে স্যার যে মানে লেখাপড়ার বিষয়টা, ওদের শিশুদের মধ্যে একটা অ্যাম্বিশন তৈরি করার ব্যাপারটা বা প্রফেশন সিলেকশনের ব্যাপারটা, যেমন ভবিষ্যতে গিয়ে কি হব। তো আমরা হুম, ছোটবেলা থেকেই স্যার ছোট বাচ্চাদেরকে একটা ভালো ছবি আঁকতে দেখে বলি এই তো আর্টিস্ট হয়ে গেল, আবার এই তো হুম, খুব তুমি মানে সবকিছুতে। আর আর এখনকার যেটা স্যার চারপাশে দেখি সবাই সবকিছুতেই আসলে আহ ছেলে মেয়েদেরকে পার্টিসিপেট করাতে চান বা চান যে ওদের সবকিছুতেই ওদের একটা কিছু থাকবে, মানে ভালো গাইতে, ভালো ছবি আঁকতে, ভালো রান্নায়, ভালো সবকিছুতে স্যার। তো এই জিনিসগুলো আসলে স্যার এটা তো সময়ের সাথে ডেভেলপ করে, কিন্তু হ্যাঁ, শৈশব থেকে যে চাপের ব্যাপারটা যে বা ওরা তো আসলে স্যার আমরা যেরকম স্যার লেখাপড়ার মূল্যটা বুঝি, আমার নিজের বাচ্চাও স্যার লেখাপড়াটা তো 5 বছর 3 বছর আর বোঝে না। তো হুম, লিখে কি হবে, এই লেখা কেন দরকার, ওর জন্য একটা চাপের বিষয় আর কি। তো এই যে ওদেরকে আসলে তৈরি করা যায়, মানে তৈরি করাটাও দরকার ভবিষ্যতের জন্য, আবার ওদের স্ট্রেংথ গুলো আমাদের বোঝানো দরকার কোন কোন হুম, জায়গায় ওর ভালো আছে। তো তো এই স্ট্রেংথ গুলো তৈরি করতে গিয়ে আমরা অনেক সময় অনেক অতিরিক্ত করে ফেলি বা প্রেশারটা দিয়ে ফেলি। তো এইখানে একটা বড় রকমের ম্যানেজমেন্টের ব্যাপার আছে স্যার। তো এই হুম, হুম। ম্যানেজমেন্টটা আমাদের অভিভাবক কোন কোন জায়গায় আসলে লক্ষ্য রাখতে রাখা উচিত অভিভাবকদের স্যার? আচ্ছা। ওদের যে কাজকর্ম যেগুলো করে ছোটবেলা থেকেই, যেই কাজই করুক সেই কাজকেই তাকে উৎসাহিত করতে হবে। সে ছবি আঁকে, গান গায়, হ্যাঁ? খেলে, সব ব্যাপারেই তাকে এনকারেজ করা উচিত যে, "হ্যাঁ, তুমি খুব ভালো করেছো এটা।" আর ওই একটুখানি আঁকা দেখেই ভবিষ্যতে আর্টিস্ট হবে আর একটু খেলনা ভাঙচুর করেছে বলেই বলতে হবে তুমি ইঞ্জিনিয়ার হবে। এইগুলো কোনো অর্থহীন আরকি। কারণ এখনকার বাচ্চারা যারা এখন বড় জন্মাচ্ছে বা কাজকর্ম করছে, লেখাপড়া শিখছে, তারা যে ২০-২৫ বছর পরে কোন প্রফেশনে যাবে এটা আমরা এখন জানি না। কেউ বলতে পারে না। কারণ বলা হয়ে থাকে যে 21st সেঞ্চুরিতে যে পেশাগুলো আসবে, এই পেশাগুলো এখন সৃষ্টিই হয় নাই। মানে আমরা জানি না যে কোন পেশাগুলো। দেখেন এখন অনেকগুলো পেশা আছে যেমন কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার টেকনোলজি আমাদের সময় আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন এগুলো আমরা জানতাম না। কিন্তু এখন সবাই কম্পিউটার পড়তে যাচ্ছে, তাই না? সেরকম। তো তাদেরকে শুধু উৎসাহিত করতে হবে যে হ্যাঁ, তুমি যেটা করছো এটা তোমার জন্য খুবই ভালো। তুমি চেষ্টা করে যাও। তুমি পড়াশোনা বা লেখালেখির ব্যাপারটা উৎসাহ পায় না। কারণ ছোটবেলা থেকে তাকে লিখতে আমরা দেই না। তাদেরকে লেখাপড়া শেখানোর ১ম সূচনাটা হতে হবে আঁকিবুকি দিয়ে। কিন্তু আঁকিবুকি, ড্রইং, কালারিং এই জিনিসগুলো দিয়ে শুরু করতে হয়। আর যেইটা হয় মানে ২-৩ বছর বয়স থেকেই তাদেরকে আমাদের প্লে গ্রুপে দিয়ে দেই। আর প্লে গ্রুপেও কিন্তু কারিকুলাম মানে একাডেমিক কাজে বেশি ঢুকায়ে ফেলে বাচ্চাদেরকে। যেটা দরকার ছিল খেলার মধ্যে রাখা। কিন্তু সেটা খেলার চাইতে ওখানে তার ওই যে গ্রামার শেখানো হয়, বাক্য শেখানো হয়, শব্দ শেখানো হয়। ৫ বছরের আগে তাদের লেখাপড়ার মধ্যে যাওয়াই উচিত না। কিন্তু আমরা বললে লাভ নাই সেটা। এটা এখন আমাদের এখানে চালু হয়ে গেছে। ৩ বছর বয়স থেকেই তাদের লেখাপড়ার মধ্যে শুরু হয়ে যায়। যে কারণে তাদের ডিসইন্টারেস্ট টা তৈরি হয়। তাদের তো একটা এজ অ্যাপ্রোপ্রিয়েট এক্টিভিটিস আছে, তাই না? সেগুলোকে আমরা ইগনোর করে আমাদের অভিপ্রায়গুলো চাপিয়ে দিচ্ছি বাচ্চাদের উপরে। সেটা করা উচিত না। আর ছবি আঁকছে মনে করেন, তাকে দিয়ে ছবি আঁকালেন। আঁকাবার পরে বললেন, "তুমি সে কিসের ছবি এঁকেছো?" আচ্ছা যেহেতু তুমি লিখতে পারো লিখে দাও। মানে লেখাটা শুরু করতে হবে মানে নন একাডেমিক সাবজেক্ট দিয়ে। তুমি এটা কি দেখেছো লিখে দাও। বেড়াতে গিয়ে কি করেছো আমাকে একটি বাক্য লিখে দাও। হ্যাঁ? বা বন্ধুদেরকে লিখে শোনাও। স্কুলেও এটা করতে পারে। তোমরা চিড়িয়াখানায় গিয়েছো, কি, কি দেখেছো লিস্ট করে নিয়ে আসো সেটা আমাদের শোনাও। তো যখন নাকি তারা ডাইভার্সিফাইড রাইটিং এর স্কিল তৈরি হবে তারপরে একাডেমিক রাইটিং কোনো ব্যাপারই না। সেটা পারবে। সেজন্য ডাইভার্সিফাইড রাইটিং টা দিয়ে শুরু করতে হবে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার এটার সাথে এরপরের যেটা হচ্ছে যে স্যার গ্র্যাটিটিউডের ব্যাপারটা আর কি। এইটা স্যার আমি এটা আমার নিজস্ব একটা অবজারভেশন থেকে বলছি আর কি, হুম, যে হুম, অভিভাবকরা আসলে চায় যে সন্তানদের মধ্যে একটা গ্র্যাটিটিউড তৈরি করতে, যে তার হুম, প্রতি কৃতজ্ঞ থাকবে, বাবা মা এটা করেছে এটা। তো আম, আহ, আহ, ভবিষ্যতে যেটা হয় যে স্যার যেহেতু মানে আমি জানি না এটা 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 সবকিছুকেই ভবিষ্যতের অ্যাঙ্গেল থেকে দেখে ছোটবেলা থেকে গ্রুমিং করাটা সঠিক কিনা সেটা আপনি ভালো বলতে পারবেন আমাদেরকে। তো হুম, কিন্তু মানে ভবিষ্যতে আমাদের যেটা আমাদের সোসাইটিতে হয়তো আমরা মাঝে মাঝে দেখি যে কিছু কিছু ক্ষেত্রে অভিভাবক এবং সন্তানদের মধ্যকার সম্পর্কের একটা টানাপোড়েনের একটা প্রধান ফ্যাক্টর থাকে এই গ্র্যাটিটিউডের ব্যাপারটা, এটার অভাবটা। তো এটা কিভাবে তৈরি করতে হয়, এটা থেকে শৈশব থেকে নার্চারিং এর ফ্যাক্টর গুলো কাজ করে কিনা, বা এটা এই পারস্পরিক এই বোঝাপড়ার জায়গাটা কিভাবে তৈরি করা যায় স্যার? আচ্ছা। এটা ছোটবেলা থেকেই
প্যারেন্টসরা, বাবা-মা যদি সেই বাচ্চার প্রতি গ্র্যাটিটিউড শো করে তাহলে বাচ্চাও শিখবে সেটা। যদি মা বলল বাচ্চাটাকে যে, "বাবা তুমি আমাকে ওই বইটা এনে দাও।" এনে দিল। তাহলে এখন যদি আমি বলি, "তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এত কষ্ট করে এনে দিয়েছো।" এই যে হ্যাঁ, অথবা যদি এভাবে তাকে বলা হয় যেটা ইংরেজি স্টাইলে আছে, "Would you please give me that one?" আমরা কিন্তু বাংলায় এটা বলি না। তাই না? আমাদের "Would you please" তুমি কি দয়া করে আমাকে এটা দিবে? সেটা আমরা বলি না। কিন্তু কোন একটা জিনিসের জন্য তাকে রিকোয়েস্ট করি, "তুমি কি আমাকে ওটা এনে দিবে?" তাহলে আমি খুব খুশি হব। আর এনে দেওয়ার পর যদি বলি যে, "তুমি খুব ভালো কাজ করেছো।" তারা যদি দেখে যে আমি অন্যের কাছে আমার গ্র্যাটিটিউড শো করছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বড়দের সঙ্গে কথায়, কাজে, কর্মে, তাহলে কিন্তু তারা সেটা শিখবে। কিন্তু আমি শো করি না গ্র্যাটিটিউডস, আমি অন্যকে থ্যাংকস জানাই না, আমি অন্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি না, তাহলে বাচ্চা কোত্থেকে শিখবে? এটা কিন্তু কালচারাল ব্যাপার। একেবারেই কালচারাল ব্যাপার। আপনি দেখবেন যে আমরা যদি ইয়ের দিকে যাই, মিডল ইস্টের দিকে যাই বা ইভেন পাকিস্তান অঞ্চলে ইন্ডিয়ান পশ্চিম দিকে যাই, সেখানে দেখবেন কথায়, কথায় মানুষ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ এই শব্দগুলো ব্যবহার করে। কিন্তু আমাদের এখানে এটা আমরা করি না। তাই না? এটা মনে হয় যেন এটা ট্যাবু হয়ে গেছে এই শব্দগুলো ব্যবহার করা। বিকজ দ্যাট ইস a very কালচারাল phenomena. এইটা একেবারে ওই জিনিসটা আর কিছু না। দেখা হলে যে আপনি যে সালাম দিচ্ছেন একটা বাচ্চা, আপনি যদি সালাম দেন বাচ্চাও সালাম দেওয়া শিখবে। কিন্তু আপনি সালাম দিবেন না আর বলবেন তাকে সালাম দাও। তাহলে তো সেটা হয় না কখনো। এইটাই হলো মূল ব্যাপারটা। You have to do it by yourself and then you can expect that your child will do it. স্যার এর পরের একটা যে বিষয়টা মানে অভিভাবকদের সাথে নানানভাবে আলোচনায় এসছে এর আগেও একাধিক ইতে, সেটা হচ্ছে যে বাসায় ছেলে মেয়েদের নার্চারিং এর যে সিনারিওটা, যদি কর্মজীবী প্যারেন্টস হন, বাবা মা দুজনেই চাকরি করেন একটা সিনারিও, আরেকটা হচ্ছে যে মা হয়তো বাড়িতে আছেন, বাবা বাইরে যাচ্ছেন, বা উল্টোটাও হতে পারে, ভাইস ভার্সা, হয়তো বাবা হয়তো স্টে হোম ড্যাড, এরকম একটা সিনারিও আমি কিছুদিন আগে পেয়েছি বা দেখেছি। তো সেক্ষেত্রে উভয় মানে এইরকম কম্বিনেশনের সিনারিওর ক্ষেত্রে কাজ চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্যার আমাদের দেশে আসলে দেশের বাইরের মতো অত ভালো ওভাবে তো আসলে মানে আমরা আসলে খুঁজে পাই না স্যার, যে বাচ্চাকে রাখবো বা আস্থার সাথে, বা আমাদের আসলে স্যার আমার মনে হয় মেন্টালিটিটা তৈরি হয় নাই যে আমি অন্য ভাবে চিন্তা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা হয়তো মনে করি যে বাড়িতে ন্যানিদের হাতে যারা হচ্ছেন যে সাহায্যকারী, তাদের কাছেই হয়তো বা বাচ্চাগুলো নিরাপদে থাকবে বা সেফ, বাড়িতে আছে, ভালো আছে। তো এই বিষয় এই ধরনের ক্ষেত্রে স্যার যে লাইফ স্কিলের যে এতগুলো বিষয় আসলো, এগুলো তৈরি করাটা অভিভাবকদের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। তো এবং তো সেক্ষেত্রে বাড়িতে ফিরে এসে ওনাদের একটা থাকে তৈরি করার একটা, তো ওনারা এটা কিভাবে করতে পারেন স্যার? ওনাদের এই সিনারিও গুলো বা এই কম্বিনেশনের অভিভাবকদের জন্য এই বিষয়গুলো আসলে স্যার কিভাবে একটা সমাধান করতে পারেন? আমি যে পয়েন্টস গুলো রেজ করলাম পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশনের মধ্যে, যে পয়েন্টস গুলো রেজ করেছি, এই পয়েন্টস গুলোই প্যারেন্টসরা কম বেশি করে তাদের বয়স উপযোগী করে করতে পারে। যেমন সেলফ কনসেপ্ট ডেভেলপ করা। সেলফ কনসেপ্ট, তুমি কি কি পারো বলো দেখি। ওই যে সে কি পারে যখন সে এক্সপ্রেস করলো, তখন সেটাকে অ্যাপ্রিসিয়েট করাটাই কিন্তু তার সেলফ কনসেপ্টের ছিল। সে সুন্দর করে একটা সেজেছে, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, তোমার ড্রেসটা খুব সুন্দর, এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট তার জন্য। এটা তার মধ্যে একটা আত্মসচেতনতা বিকাশ ঘটাবে। তুমি যে কাজটা করছো এটা বন্ধুকে দিয়ে খাও বা তাকে এটা একটুখানি দাও, খেলনাটা শেয়ার করো। এর ফলে হয় কি তাদের সোশ্যাল স্কিলসটা ডেভেলপ করছে। কোনো সময় তার ইমোশনাল যদি হয়ে যায়, তখন বলতে তাকে যদি আমরা বলি যে তুমি এটা নিয়ে কান্নাকাটা করছো কেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে, তুমি এটাকে সহজভাবে দেখো না কেন। আমরা যদি তাদেরকে সহজভাবে বুঝাতে চেষ্টা করি, সব বাচ্চারাই বুঝে। ইভেন 1 বছর 2 বছরের বাচ্চারাও কিন্তু অনেক কথা বুঝতে পারে যদি তার লেভেলে নেমে আমি বুঝাতে পারি। অর্থাৎ তার মতন করে, তার ভাষায়, তার ভোকাবুলারি ব্যবহার করে তাকে কথাটা বলতে হবে। আমার ভোকাবুলারি ব্যবহার করলে বাচ্চা বুঝবে না, কারণ আমি তো অনেক হায়ার লেভেলে আছি। তার লেভেলে নেমে আসতে হয়। যেমন এটা একজন আমেরিকান সাইকোলজিস্ট আছে, জেরোম ব্রুনার যে কথাটা বলেছেন, তিনি বলেছেন যে সব বাচ্চাকে সবকিছু বোঝানো যায়, সবকিছু শেখানো যায়, যদি আমরা তার লেভেলে নেমে আসতে পারি, তার মতন করে তাকে বুঝিয়ে বলতে পারি, তাহলে সবকিছুই সে বুঝবে। থ্যাংক ইউ স্যার। স্যার আজকে আরেকটা কোয়েশ্চেন যেটা দিয়েই করবো, যে স্যার আপনি ওই ফিলিংস এর ব্যাপারে একটা, যে অনেক সময় বাচ্চাদের ভিতরে একটা ঘাটতি থাকে, তার ভেতরে কি হচ্ছে সেটা আইডেন্টিফাই করার একটা যেটা সমস্যা আর কি, সেটা বাচ্চাটা নিজেও বোঝে না, আর হচ্ছে যে এটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে অভিভাবক হিসেবে আমাদেরও কিছু ল্যাকিংস থাকে, আমরাও বুঝতে পারি না, এবং
অনুভূতিটা কিভাবে বের করে আনতে হয় বা ওকে ধরিয়ে দিতে হয় ও কি বোধ করছে, এই যে পাজল একটা অবস্থা। তো এইটা নিয়ে অনেক সময় এটা এটা তো অনেক ধরনের সমস্যা তৈরি করে। যে আমি যদি মানুষ হিসেবে নিজে না বুঝি যে আমার ভেতরে কি হচ্ছে, যতক্ষণ না আইডেন্টিফাই করতে পারি, আমি দেখি যে স্যার বড় অ্যাডাল্ট পার্সন হিসেবে আমার নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। তো সেক্ষেত্রে হ্যাঁ, ছোট বাচ্চাদের মধ্যে তো করবেই। তো এই আইডেন্টিফাইয়ের জায়গাটাতে অভিভাবকরা কিভাবে কাজ করতে পারেন স্যার? হ্যাঁ, এটা হলো যখন আমরা আমাদের এটা বুঝতে হবে। কিছু, কিছু জিনিস আছে যেটার কোনো ব্যাখ্যা নাই। কিন্তু বুঝে নিতে হবে। যেমন আমি যখন বাচ্চাদের সাথে সকালবেলা থেকে কোনো কাজ করছি, আমি হয়তো সে দেখা গেল দুপুরবেলায় এসে সে হঠাৎ আপসেট হয়ে গেছে। এখন আমাকে ব্যাক করতে হবে। প্লে ব্যাক করে দেখতে হবে যে আসলে কোন জায়গাটাতে তার জন্য অ্যাট্রাক্ট হয়েছিল। কোন জায়গাটা সে অ্যাকসেপ্ট করতে পারে নাই আমার। সেটা আমাকে খুঁজে বের করতে হবে। যেটা সাইকোলজিস্টরা করে কাউন্সেলিং এর মধ্যে। তার পাস্ট ঘেঁটে বোঝার চেষ্টা করে। কিন্তু শিশুটা তো সেটা এক্সপ্রেস করতে পারে না। তার পাস্টের এক্সপেরিয়েন্সটা সে বলতে পারে না। সেজন্য মাকে বুঝে নিতে হবে যে কোন জায়গাটা তার কষ্ট হয়েছে। সেটা নিয়ে তার সাথে একটু কথা বলা যেতে পারে। অথবা যদি সেটা না পারা যায়, তিনি যদি না বুঝেন, তাহলে বাচ্চা যেটা পছন্দ করে তাকে ডিস্ট্রাক্ট করে অন্য কিছু দিতে হবে। সে যদি গান শুনতে পছন্দ করে, সে যদি বাইরে বেড়াতে পছন্দ করে, সেটা নিয়ে যাওয়া যেতে পারে তাকে। মানে ডিস্ট্রাক্ট করে দিলে পরে হবে কি, ওই পাস্টের যেই টেনশনটা, অ্যাংজাইটিটা, সেটা ওভারকাম করা সম্ভব হয়। যেহেতু তারা বেশি সময় তো ধরে রাখতে পারে না। একদম ছোট বাচ্চারা যাদের ৩-৪ বছর বয়স পর্যন্ত পাস্টের যে পেইনটা সে লং লাস্টিং হয় না। এটা চলে যায় এত সাময়িকভাবে। সেজন্য তাকে ডিস্ট্রাক্ট করা, অন্যদিকে নিয়ে যাওয়া, ভুলিয়ে অন্য কিছু করানো। চলো ঘুরে আসি, বেড়াতে যাই, আরেকটা কিছু খেয়ে আসি বা খাবারটা কিনে নিয়ে আসি। এগুলো করলে সে কিন্তু ওই জায়গা থেকে ঘুরে যাবে। এটাই। কিন্তু সে এক্সপ্রেস করতে পারবে না। আর যদি আমি বুঝতে পারি যে সকালবেলা তাকে যে বকা দিয়েছিলাম এটা তার ইফেক্ট, তাহলে আমি তাকে কি করব? আমি তাকে বলব না যে, "সরি মা, তো আর বকা দিব না।" এই কথাটা বলবেন না কখনো। আমি বলি এটা। কারণ হচ্ছে কি, যখন আমি তাকে সরি বলব যে, "আমি এটা বলেছিলাম, ভুল বলেছিলাম", তখন কিন্তু সে আমাকে পেয়ে বসে যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে মাকে মাকে তো আমাকে এইভাবেই নিয়মিতভাবে করা যাবে।" হ্যাঁ? বকা দিবে এবং তারপরে সরি হয়ে আমাকে সবকিছু কিনে দিবে। যদি কখনো ভুলবশত আমরা এই ধরনের কিছু করে ফেলি, এই কথাটা তাকে একেবারেই বলা উচিত হবে না। আমি নরমাল বিহেভ করব। আমার মধ্যে যেন প্রকাশ না পায় যে আমি তার প্রতি বিরক্ত। যেটা ঘটে গেছে সেটা একটা বাই চান্স হয়ে গেছে। আমি তাকে এখন ঘুরিয়ে অন্য কাজের মধ্যে নিয়ে যাব। আমি তার কাছে অ্যাপোলজি চাইব না। কেমন? এটা আমার ধারণা আরকি। এটা আমার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যে আমি বলে যাই সবসময় যে এটা নিয়ে অ্যাপোলজি চাওয়ার দরকার নাই। কারণ অ্যাপোলজি চাইলে বাচ্চা এটাকে একটা উপজীব্য করে ফেলে। তার মানে সে এটা একটা প্রি-কন্ডিশন ধরে নেয় যে ওকে, তাহলে এরকম করলে পরে মা সবসময় অ্যাপোলজি চাইবে এবং আমার কথা মতন সে তখন চলবে। এটা যেন না হয়। স্যার যদি মানে অন্যদিকে হয় যে যদি বাবা মারটা দেখে যদি বাচ্চাটা মানে না মানে ও তো এরকম শেখার ব্যাপার থাকে যে আমিও তাহলে সরিটা বলবো না। তো সেক্ষেত্রে এইটা কি এই জন্য মানে বাবা-মাকে কেয়ারফুল থাকতে হবে। বাবা-মাকে খুব কেয়ারফুল থাকতে হবে। বাবা-মা যেন বাচ্চার সামনে অন্তত কোন রকমের কনফ্লিক্ট শো না করে। সেটাই ভালো হয়। right, যদি থাকেও, নিজেদের মধ্যে কোনো অশান্তি, অসন্তোষ থাকে, সেটা বাচ্চার সামনে প্রকাশ করা উচিত না। নিজেরা ফাইটে যাবে না। বাচ্চারা অগোচরে করতে পারে কিন্তু বাচ্চার সামনে করা উচিত না। এবং যারা করে, বাচ্চার সামনে যারা এই ধরনের কাজ করে, ঝগড়াঝাটি করে, হ্যাঁ, যদি এরকম আপনি যেটা বললেন এখন যে যদি ভুল করে তাহলে কি সরি বলতে পারে? হ্যাঁ, বাবা-মা বলতে পারে। তখন বাচ্চা এটা শিখে নিতে পারে যে ঠিক আছে, ভুল হলে সরি বলা যায়। অথবা কোনো সময় বাচ্চাকে মায়েরা বলে যে, "দেখো তুমি এটা করেছো, তুমি সরি বলো।" তখন বাচ্চা হয়তো সরি বলল। কারণ অ্যাজ পার ইনস্ট্রাকশনস এ সরি বলল। তখন তাকে একটু আদর দিয়ে ভালোভাবে করা যেতে পারে। এই জাতীয় জিনিসগুলো আল্টিমেটলি শিখা যায়। কারণ সমাজের মধ্যে তো আমরা অনেক ধরনের কাজ করি। এই কাজগুলো কিন্তু সবগুলোই লার্নিং এক্সারসাইজ। বাচ্চারা দেখে, শুনে, বুঝে অনেক কিছু করে ফেলে। যেগুলো আল্টিমেটলি তাদের সামাজিক জীবনে, তাদের বাস্তব জীবনে, অ্যাডাল্ট লাইফ এ গিয়েও সেগুলো কাজে লাগে। অনেক ধন্যবাদ স্যার। স্যার আজকে শেষ প্রশ্ন, সেটা দিয়ে শেষ করব। তো আজকের একটা হচ্ছে যে স্যার স্পিকিং স্কিলসটা নিয়ে। তো অভিভাবকদের একটা ব্যাপার থাকে যে ওই ডিলেইড যে কথা বলার যে একটা ইয়াটা যে বাচ্চাদের মধ্যে দেখা যায় যে টেন্ডেন্সিটা, যে একটু দেরিতে কথা বলার বা এটা। এবং ছোটবেলা থেকে বিশেষ করে স্যার দেশের বাইরে যারা আমাদের রিলেটিভস বা যারা থাকেন তারা হয়তো প্রায় কি করেন যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের কারণে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, যার কারণে বাচ্চা দেরিতে কথা বলছে, এরকম একটা কাজে। সেক্ষেত্রে আমরা বাংলা বলা বন্ধ করে দিয়েছি, শুধুই ইংরেজিতে কথা বলছি, এরকম একটা বিষয় থাকে। আবার কিছু কিছু বাচ্চা একেবারেই বলে না। আর তো এই বিষয়গুলো থাকে। আবার অনেকে পারে স্যার, তারপরেও বলে না বা বলতে চায় না। আবার স্যার ওই যে জিভ জিভ জড়িয়ে যায়, বা আমরা অনেক সময় বলি স্যার জিব্বা জিব্বা ভারী, এরকম একটা ব্যাপার স্যার। যে উচ্চারণ গুলো একই বয়সে একটা বাচ্চার ভীষণ স্পষ্ট, আরেকটা বাচ্চার হয়তো
হয়তো এতখানি স্পষ্ট না। তো এই স্পিকিং এর এই স্কিল গুলো নিয়ে অভিভাবকরা অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তো তাদের জন্য স্যার আপনার ওপিনিয়ন বা আপনার সাজেশনটা। এটা হলো প্রথম কথা হচ্ছে বাবা মার অজ্ঞতা। একটা বাচ্চা কয়টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে, তাতে কোনো আনলিমিটেড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, এটা কোনো সমস্যা না। এই যে বাবা এক দেশি, মা এক দেশি, ভিন্ন দেশে বাস করে, সেখানে আর থার্ড ল্যাঙ্গুয়েজ এবং স্কুলে আরেকটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মোট 4টা ল্যাঙ্গুয়েজের ভিতর দিয়ে বাচ্চা যায়। ল্যাঙ্গুয়েজ ব্রেনের ক্যাপাসিটি, তার ব্রেন এই লার্নিংটা তৈরি করে। ব্রেন কিন্তু বাংলা ইংরেজি বোঝে না, ব্রেন বুঝে সাউন্ড, কেমন না? সে যদি সাউন্ড ইংরেজিতে করে, ব্রেন ইংরেজি সাউন্ডটা রিপ্রোডিউস করবে। সে যদি বাংলা সাউন্ড করে, বাংলাটা প্রডিউস করবে। যদি বাংলা ইংরেজি দুটো সাউন্ডই ব্রেন শুনে, ব্রেন দুটো সাউন্ড রিপ্রোডিউস করবে। সেই জন্য যারা এটা বলে যে আসলে সে বুঝতে পারে না কোন ভাষাটায় কথা বলবে, এটা একদম ভুল ধারণা। এটা বাচ্চার ডেভেলপমেন্টের প্রসেস না। বাচ্চার সাথে যদি আমি 3টা ভাষায় কথা বলি, বাচ্চা 3টা ভাষায় কথা বলতে পারবে, এটা কোনো সমস্যা না। আবার আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বলে যে বাংলাটা তো কঠিন, ইংরেজি ভাষাটা সহজ। এইটাও আরেকটা ভুল ধারণা। যদি ইংরেজি ভাষা সহজ হতো, বাংলা ভাষা কঠিন হতো, চাইনিজদের ভাষা যদি কঠিন হতো, চাইনিজ বাচ্চারা চাইনিজ ভাষা বলে কি করে? সেটা তো অনেক কঠিন হতে পারে বাংলার তুলনায়, তাই না? তাদের কথা বলার জন্য তাদের ক্যারেক্টার মনে রাখতে হয় লক্ষ লক্ষ, 10 লক্ষ ক্যারেক্টার নাকি একজন হাইলি কোয়ালিফাইড পার্সনকে মনে রাখতে হয়। তো বাচ্চার ছোটবেলায় তাদেরকে এত শব্দ, এত বাক্য কি করে মনে রাখবে? এটা একেবারেই ব্রেনের ক্যাপাসিটি। আর তারা অটোমেটিক্যালি সবগুলি ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করবে, কিন্তু তাকে শুনতে হবে। বাবা মা যদি কথা বলেন, যে ভাষায় ইংরেজি বাংলা মিলিয়ে কথা বললে বাচ্চাও ইংরেজি বাংলা মিলিয়ে কথা বলবে, স্বাভাবিক। মা বাবা যদি শুদ্ধ বাংলায় কথা বলে, তাহলে বাচ্চা শুদ্ধ বাংলা শিখবে। মা বাবা যদি ইংরেজিতে শুদ্ধ ইংরেজিতে অ্যাকসেন্টে কথা বলে, সেই অ্যাকসেন্ট বাচ্চা নেবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু ডিলেড স্পিচ যেটা, সেটা বায়োলজিক্যাল কারণ। তার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্টের কোনো জটিলতার কারণে সে স্পিচটা ডিউ টাইমে করতে পারছে না। এটা অনেক বড় বিষয়, যেটা আমরা আমাদের ট্রেনিং এর মধ্যে এই কথাগুলো বলি। এখানে শুধু এইটুকুই বলতে হচ্ছে যে ডিলেড স্পিচ একটা সমস্যা। এই ক্ষেত্রে আপনারা স্পেশালিস্টের সাহায্য নিতে পারেন। আমরা ডিলেড স্পিচের বাচ্চাদেরকে কথা নিয়ে আসতে পারতেছি 1-2 বছরের মধ্যেই। যারা কথা বলে না 4-5 বছর পর্যন্ত, তাদেরও দেখা যায় 1-2 বছরের মধ্যে স্পিচ আনা সম্ভব হচ্ছে, কারণ তার জন্য আলাদা আলাদা টেকনিক আছে। সেই টেকনিকগুলো অ্যাডপ্ট করতে পারলে এটা তৈরি হয়ে যায়। ডিলেড স্পিচ ইজ নট প্যারেন্টাল কনভারসেশনের কারণে হয়েছে, এটা না, কিন্তু এটা বায়োলজিক্যাল রিজনে হয়, এবং সেটাকে মানে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সাহায্য করতে হবে তাদেরকে। আর যে বাচ্চা বাবা মার কথা শুনে না, কেউকে কথা বলতে দেখে না, সে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে না। যদি আপনি বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে সাকসেসফুল করতে চান, তাহলে একেবারে জন্মের আগে থেকে বাচ্চার সাথে কথা বলেন। প্রেগন্যান্সি পিরিয়ড থেকেও বাচ্চাকে সাথে কথা বলা যায়। মানে বাচ্চা উত্তর দিবে না, কিন্তু শুনতে তো পারবে। 6 মাস বয়স থেকে সে শুনতে পারে বাচ্চাটা। তো জন্মানোর পর থেকে বাচ্চার সাথে নর্মাল ভয়েসে কথা বলেন, নট বেবি টক। আমরা বেবি টক করি অনেক সময়। বেবি টক মানে বাচ্চাদের মতন করে কথা বলার চেষ্টা করি। এটা একদম ভুল ধারণা। আমরা যেভাবে কথা বলবো, বাচ্চা সেভাবেই কথা শিখবে। পানি বললে সে পানি শিখবে, মাম শিখবে না। কিন্তু তাকে যদি মাম বলে পানি, পানি অর্থে মাম শিখাই, তাহলে সে কিন্তু মামটাই শিখবে। তারপরে তাকে পানি শিখতে হবে। তার মানে একটা শব্দ শেখার জন্য তাকে ডাবল ট্রায়াল দিতে হয়। না, এরকম। তো এনিওয়ে, বাচ্চার সাথে প্রচুর কথা বলতে হবে, গল্প বলতে হবে, তার সাথে কাজ করতে হবে, বেড়াতে যেতে হবে, তাহলেই তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে। আমি যদি বাচ্চার সাথে আর টিভি দেখিয়ে দেওয়া, টিভির সামনে বসিয়ে দেওয়া বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে হ্যাম্পার করে। অনেকে টিভি ছেড়ে বসে দেয় না বাচ্চাকে, সেটা বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ক্ষতিগ্রস্ত হয়, কারণ এটা ওয়ান সাইডেড ল্যাঙ্গুয়েজ, তো সে রিপ্রোডিউস করতে পারে না। হয়তো শিখে যাচ্ছে, কিছু কিছু সাউন্ড সে পিক আপ করে, কিন্তু সেই সাউন্ডগুলো সে ব্যবহার করে না তখনও। থ্যাংক ইউ এই স্যার। জন্য থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ ধন্যবাদ। স্যার। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমাদের শৈশবের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, যারা এতক্ষণ ছিলেন। আমি একজন ওনার কমেন্ট একটু শেয়ার করতে চাই স্যার। ওজাইফা সিমরান স্যার, স্যারের কথা শুনে ভালো লাগছে অনেকদিন পর। স্যারের 1 hour classes used to end within a blink. Sir is an expert of giving relevant examples. Thank you, sir. হ্যাঁ, হুজাইফা, মনে আছে তোমার কথা আমার এখনো, আমাদের স্টুডেন্ট ইয়ারের। হ্যাঁ, থ্যাংক ইউ হুজাইফা, থ্যাংক ইউ। আরেকজন অভিভাবকের একজন কোয়েশ্চেন আছে, ফাহমিদা মান্নান মৌসুমী। এক্স্যাক্টলি স্যার, উইথ ডিউ রেসপেক্ট, উই শুড নট ডু বেবি টক দ্যাট হ্যাম্পার্স টু স্পিক ক্লিয়ারলি লেটার অন। Yes.
থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ। স্যার আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটু আমার অভিভাবকদের জন্য একটু বলতে চাই যে মানে অনেকেই যারা এর আগে আমরা একটু গ্রুপে আলাপ করছিলাম, আমাদের শৈশব নামে যে গ্রুপটা আছে সেখানে অভিভাবক আমরা একটু কনভারসেশন করছিলাম যে এই স্পিচ নিয়ে, স্পিচ ডিলে নিয়ে অনেক অভিভাবকদের কনসার্ন আছে। তো আমি যেহেতু স্যার আজকে বললেন যে আসলে একটা পর্যায়ে গিয়ে আসলে একজন স্পেশালিস্টের সাহায্য লাগে, তো অনেকেই যারা খুঁজছিলেন, সমাধান খুঁজছিলেন, তো আমার মনে হয় একটা আইডিয়া পেয়ে গেছেন, ধারণা পেয়ে গেছেন। আর স্যার আছেন, স্যারের সাথে যোগাযোগ করা যে কোনো ভাবেই সম্ভব। এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে স্যারের সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে জানালে বা স্যারের ইমেল অ্যাড্রেসটা আমরা শেয়ার করতে পারি। এভাবে হয়তোবা, তো আমার কাছে মনে হয় যে অভিভাবকরা অনেক উপকৃত হবেন আর কি। তো স্যার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য আচ্ছা, ধন্যবাদ। শুভরাত্রি স্যার। শুভরাত্রি, শুভরাত্রি।